কথা বুঝছেন? আমি ওই যে বিমল দাসের ছবিটা কাটতে চাইছি, সেখানে আমার এই গুগলের লিংকের এই লিংকটা কেটে গেছে, ঠিক আছে, যে কারণে একটু সমস্যা হয়েছিল। তো যাই হোক, যে কয়জন আসছিল সবাই আছে তো নাকি, না আবার কেউ ভুলভাল আছে? নতুন একজনের জন্য ওইখানে যে যারা ছিল আবার কবো যে আমাকেও যদি বের করে দিল, এ কারণে ওখানে লিংকটা দিয়েছি, বুঝছেন? ওই যে নতুন দুইজন যে ঢুকছিল তারা আবার কবো যে, নাহলে আবার কবো যে আমাদেরকে বের করে দিল। ওরা আমি ভুল করেছি এটা তো আর ওরা বুঝবে না। আচ্ছা, যারা সবাই ছিল তারা তো সবাই আছে, জাহির এবং আরেকটা একটা ছেলে নতুন, ওইটা তো আর মন খারাপ করবে। আচ্ছা যাই হোক, অসুবিধা নাই। ঠিক আছে, এখন যেভাবে আসি, মূল কাজে আসবো নাকি, না আর একটু ওয়েট করবো 2 মিনিট? ওকে, যে কথা বলতেছিলাম রোস্টার 2, আপনি যে জায়গায় থামছিলেন সেখান থেকে বলা শুরু করেন, আমি শুনতেছি, বলেন প্লিজ। আমরা যখন প্রথম ট্রেনিং এ এখানে আসলাম তখন আমরা দুই ধরনের ক্যান্ডেল চিনলাম, একটা বাই ক্যান্ডেল, একটা সেল ক্যান্ডেল, এবং সেই ক্যান্ডেল গুলার মধ্যে সাধারণ মানুষ সচরাচর যে রাস্তাগুলো দেখে বা আমরা আগে যে রাস্তাগুলো দেখতাম সেই রাস্তা বাদে এর অভ্যন্তরীণ কিছু সুইং স্যার আমরা প্রথমে শিখলাম। বাই ক্যান্ডেল এবং সেল ক্যান্ডেলের মধ্যে অভ্যন্তরীণ 13টা সুইং আছে, সেই সুইংগুলো বিষয়ে আমরা স্যার প্রথমে শিখলাম। এরপরে এটা শেখার পরে স্যার দেখলাম মার্কেটে শুধু এই বাই আর সেলই যে থাকে তা না, এর মাঝখানে এই বাই বা সেলের রূপ ধরে কিছু ক্যান্ডেলগুলো ঘাপটি মেরে থাকে যেগুলো মার্কেটের পরে অনেক প্রভাব ফেলে। তো এইরকম ক্যান্ডেলগুলো আমরা দেখতে যেয়ে পেলাম যে একটা হিজলা ক্যান্ডেল আর একটা গায়েবী ক্যান্ডেল। অর্থাৎ এখন আমাদের টোটাল ক্যান্ডেল দাঁড়ালো 4 রকম, বাই, সেল, হিজলা এবং গায়েবী ক্যান্ডেল। এরপরে স্যার আমরা চিনলাম যে কোন কোন ক্যারেক্টার বা বৈশিষ্ট্য হলে সেই ক্যান্ডেলটা হিজলা হয়, এবং এই হিজলা ক্যান্ডেলগুলোর মধ্যে হিজলা সুইংগুলো থাকে। তাহলে যেই হিজলা ক্যান্ডেলের মধ্যে হিজলা সুইংগুলা থাকলো সেই ক্যান্ডেলগুলা পরবর্তীতে এই হিজড়া সুইং এর কারণে মার্কেটের মুভমেন্টটা বাইরের দিকে যাবে না সেলের দিকে যাবে সেটা ইন্ডিকেট করার কিছু মাধ্যম স্যার আমরা এখানে শিখতে পারছি, সেই রিলেশনগুলো স্যার আমরা এখানে শিখতে পারছি। মোটের উপরে স্যার এটা আর গল্প করে বললাম। ওকে, বুঝতে পারলাম। আমরা 4টা ক্যান্ডেলের ধরন শিখছি এবং একটা ক্যান্ডেলের ভিতরে একটা মার্কেট যে চলে তাতে আমরা রাস্তা দেখছি কয়টা, 13টা। অর্থাৎ সে আমাদেরকে দেখায় যে রাস্তাটা, মানুষ যেখানে, আমি আপনাদেরকে যে জায়গাটা দেখাচ্ছি আপনারা বুঝেন যে এই যে যে জায়গাটা, এইখানে আমরা দেখাই একটা জিনিস, এই যে আমাদেরকে ট্রেডার প্যানেল থেকে যে রাস্তাটা দেখায় সেটা হলো এই, আমরা যদি এটাকে একটা বক্স কল্পনা করি, আমাদের যে বক্স, আর এটার ভিতরে যদি আমরা একটা ক্যান্ডেল কল্পনা করি এমনে, এই এই একটা, এটা কি ক্যান্ডেল হিসাবে ধরবো, এটা কি ক্যান্ডেল বলেন, স্যার কি ক্যান্ডেল এটা? এইভাবে তো স্যার ক্যান্ডেলটা শুরু কোথায় বা শেষ কোথায় এটা যদি স্যার উল্লেখ না করে দেয় তাহলে তো এটা স্যার ক্যান্ডেলটা বলা মুশকিল। আচ্ছা, তারপর আমরা এটাকে সেল ক্যান্ডেল হিসাবে কল্পনা করতেছি, SE সেল। হ্যাঁ স্যার সেলগুলো যুক্তি আছে স্যার, এটা রেড কালার দিয়ে আঁকাইছে। কালারটা আমরা নিজেরা ইচ্ছা মতো স্যার চেঞ্জও করে নিতে পারি। না, আমাদের কালারের ক্লাসের মধ্যে কালার ফিক্স, আমি যে কালার ইউজ করব এটা একদম ফিক্স করা, এই কালারের উপরে একদম মনোনীত থাকবে। কারণ আমি যেমন রবটের কালার ফিক্স করে দিছি না, ইচ্ছা করলে কেউ রবটের কালার বদলাতে পারবে না স্যার, ক্যান্ডেলের কালারও স্যার আপনার ড্রয়িং এ ফিক্স করাই দেখছি স্যার। আমার ড্রয়িং এ ক্যান্ডেলের কালার ফিক্স করা, আমি যে কালারটা দাগ দেব সেই কালারে কথা বলবে। তাই যাই হোক, আমরা যদি বুঝি এটা একটা সেল ক্যান্ডেল, তাহলে তার তার স্টার্ট পয়েন্ট হলো এই জায়গাটা, এই জায়গাটা, তার মানে মার্কেট এখান থেকে উপরে গেছে, আর এটা হলো তার ক্লোজ পয়েন্ট, এটা হলো তার ক্লোজ পয়েন্ট। এই তো ঘটনা, এটা হলো এসপি, এটা এসপি স্টার্ট পয়েন্ট, আর এটা হলো ক্লোজ পয়েন্ট, এটা CLZ ক্লোজ পয়েন্ট, তাই না? ওকে, আমরা যদি দেখি সবাই দেখে স্যার এটা, হ্যাঁ, এই সুইংটা পৃথিবী সবাই চোখে দেখে। অর্থাৎ মার্কেট ওপেন থেকে হাইতে যায়,
হাই থেকে লোতে যায়, লো থেকে ক্লোজ হয়। এই যে তিনটা সুইং, এটা হইলো 1 নম্বর সুইং, এটা হইলো 2 নম্বর সুইং, এটা হইলো 3 নম্বর সুইং। তার মানে এটা হইছে 1, আর এটা হইছে 2, আর এটা হইছে 3। এই তিনটা সুইং পৃথিবীর সবাই দেখে, নাকি সত্য না মিথ্যা বলেন? জি স্যার, সত্য স্যার। পৃথিবীর মানুষ এই সুইং গুলো ছাড়া অন্য কোনো সুইং তারা চোখে দেখে না, এবং সেটা না দেখার কারণে তারা যদি মনে করেন মার্কেটের যে কাজটা করে, তারা কি করে আমি আপনাকে আর একটু দেখাই যে মার্কেট যখন এই জায়গায় আসে, মার্কেট কি করে, ওপেন হইয়া মার্কেট একটু নিচে নামে, নিচে নামার পরে মার্কেটটা উপরে ওঠে, তারপরে মার্কেটটা একদম প্রপার নিচে নামে। এখন আমরা যদি এই পয়েন্টে একটা বাই অথবা একটা সেল নেই, কারো বাবার সাধ্য আছে এখান থেকে প্রফিট বের করতে পারবে? জি না স্যার। না কারণ স্যার, সে উভয়মুখী, কারণ এখান থেকে নিচের দিকে নামছে, তার মানে এই জায়গা থেকে নিচের দিকে নামছে, একটা বাই নিলে এই নিচে এখানে এসএল খাইলো। যদি সে সেল নেয় তাহলে এখান থেকে এই যে উপরে গেল এই পর্যন্ত, তাহলে সে এসএল খাইলো। তাহলে এই পজিশনে বাই অথবা সেল যেটাই নেক, সে কিন্তু জিততে পারবে না। কথা পরিষ্কার না? পরিষ্কার না? পরিষ্কার স্যার। ওকে, তাহলে সে কি করে, এখান থেকে আবার এরকম আরেকটা সুইং এস্টাবলিশ করে। এই সুইংটার মাঝখানে আমি তো চোখে দেখি এই সুইংটা, তার মানে আমি যদি এইখানে একটা বাই অথবা সেল নেই তাহলেও আমি প্রফিট করতে পারবো না। আর যদি প্রফিট হয় এখানে যদি বাই নেই তাহলে এই পর্যন্ত একটা যে রেঞ্জ, এই রেঞ্জে এসেছে বাড়ি খাবে, এসএল খাবে। আর যদি আমি সেল নেই তাহলে এই পর্যন্ত যাইতে গিয়া সে এইটাকে এসএল খাওয়াবে। অর্থাৎ একটা ক্যান্ডেলে একটা ডে ওয়ান, একটা মানে আমরা যদি H1 ক্যান্ডেলে চিন্তা করি তাহলে H1 ক্যান্ডেলে আমরা কত পিপস এসএল নিতে পারি? বড় জোর 20 পিপস বা 25 পিপসের উপরে তো একটা এসএল নিতে পারি না। তো এই এসএলটা খাইবে, আর উপরে যখন যাবে তো এটা তো ক্যান্ডেল ক্লোজিং এর, সে এখানে এসে ক্লোজ করে দিবে, এখানে শেষ। যদি এই ওপেনিং প্রাইসে মানে ক্যান্ডেলটা যখন শুরু সেই সময় যদি ট্রেডটা নেয় তাহলে সে যদি মনে করেন সে সেল নিল কিন্তু এসএলটা খাইছে, মার্কেট কিন্তু পরে আবার এই যে বিগ সেলে আসছে, তখন বাহারে সেলটা ধরে রাখলে হতো এসএলটা না খাইলে। এই এসএলটা কত বড় হবে এটা বলা যাবে না, কিছু সময় 10 পিপ হয়, কিছু সময় এটা 50 পিপস হয়। কথাটা এরকম, অর্থাৎ গণিতের উপর ডিপেন্ড করে এই লেঙ্গুরটা, এটাকে কি বলে, লেজ না লেঙ্গুর? লেঙ্গুর। এই লেঙ্গুরটা কতটুকু বড় হবে তা আইডেন্টিফাই করা থাকে, বিধায় এই ভদ্রলোক যেখানে ট্রেড নেয় সে তো জানে না, তাই সে এসএল খায় এবং বলে যে আমি ট্রেড নিলেই এসএল খায়। মূলত সে চলার রাস্তা চেনে না। তাহলে আমরা মোট রাস্তা দেখেছি কয়টা? 13টা রাস্তা দেখেছি। 13টা রাস্তার মধ্যে আমরা ক্যান্ডেল দেখেছি 4 ধরনের, একটা বাই ক্যান্ডেল, একটা সেল ক্যান্ডেল, একটা হিজলা ক্যান্ডেল, আর একটা ক্যান্ডেলে নাই, গায়েবী ক্যান্ডেল। তার মানে ক্যান্ডেলের অস্তিত্ব নাই কিন্তু তারা সেখানে পিপস দেখায়। তাহলে এটা হলো গায়েবী ক্যান্ডেল, অর্থাৎ চুরি করছে, পিপস চোর। ব্যাপারটা এরকম, যখনই একটা ট্রেডারকে লস করাইতে পারে না তখনই সে ওই গায়েবী ক্যান্ডেল এস্টাবলিশ করে। কিন্তু আসলে গায়েবী ক্যান্ডেলটা এটা লজিক্যাল, যে লজিকের কারণে সে গায়েবী ক্যান্ডেল হয়েছে এবং সেই বড় একটা সুতার মতো টানে যাতে আমার এসএলটা খাইতে পারে। এখানে ট্রেডার মনে করে বা আমরা মনে করি যে এটা মনে হয় আমাদের এই এসএলটা খাওয়ার জন্য ফ্যাক্ট। আসলে ফ্যাক্ট না। আমরা এ পর্যন্ত যতগুলো ক্যালকুলেশন করেছি সকল ক্যালকুলেশনই কি আমরা দেখেছি যে কোথাও কোনো আমাদের ফ্যাক্ট ক্যালকুলেশন পাওয়া যায় না, নাকি পাইছি আমরা কোনো ফ্যাক্ট ক্যালকুলেশন পাইছি? বলেন। না স্যার। আমরা কোনো ফ্যাক্ট ক্যালকুলেশন পাই নাই। তো এই পর্যন্তই। তো আজকের যে ক্লাস, এই বিমল সাহেব তো বলেন নাই, বিমল সাহেব আজকের এই আমাদের যে পূর্বের যে ক্লাসগুলো শেষ হয়ে গেল, আর একটা ক্লাস আমাদের আছে যেটা সেল টু সেল, আমি স্টাডি করে আগামী সপ্তাহে অথবা একটা পর্যায়ে আমি গিয়ে এটা দেখাবো, দেখানোর পরে আমরা সেদিনই ক্লাসটা শেষ ডিক্লেয়ার করবো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি। কারণ এখানে আমাদের যতটুকু স্ট্র্যাটেজি দেখানোর কথা, স্ট্র্যাটেজিটাকে একটা স্ট্র্যাটেজি দেখিয়ে দিলে হবে না, তখন আপনারা বিভিন্নভাবে বললেন বাই টু বাই, বাই টু সেল, সেল টু বাই, সেল টু সেল। এই 4টা স্ট্র্যাটেজি আমাদেরকে দেখিয়ে দিতে হবে। 3টা স্ট্র্যাটেজি দেখানো হয়েছে, আর একটা স্ট্র্যাটেজি বাকি আছে, সেটা আগামী সপ্তাহে বা সাম প্লাস অর মাইনাস সেই জায়গায় গিয়ে দেখাবো ইনশাআল্লাহ।
আমাদের ক্যান্ডেলগুলোর মধ্যে সুইংগুলো আমরা সবগুলো সুইং আইডেন্টিফাই করছি এবং প্রতিটা সুইং বা রাস্তা আমরা সুইংকে রাস্তা হিসেবে বলছি বা রাস্তাকে সুইং হিসেবে বলছি, যেটাই বুঝেন। প্রতিটা ক্যান্ডেলের ভিতরে 13টা সুইং বা রাস্তা আছে। এই রাস্তাগুলোর এক একটা এক এক রকম। তো এই ক্যান্ডেলটা যদি বাই হয় তার ভিতরে সুইংটা হিজলা হতে পারে, যা আমরা গতকালকের ক্লাসে দেখিয়েছি যে একটা বাই ক্যান্ডেলের ভিতরে হিজলা সুইং। তো এখন রোস্টার 1 আপনি আমাদেরকে টোটাল ব্রিফ করেন যে হিজলা সুইংটা কি, কেমন, এবং হিজলা ক্যান্ডেলটা কি এবং কেমন। এ পর্যন্ত যা শিখছেন গরাহা এই জিনিসটার একটা সারাংশ আপনি বলেন। স্যার ফিগার বা আমার ছবি গুলি যদি মানে ভিডিওটা যদি একটু বের করতেন স্যার, সুন্দর হইতো স্যার। ওইখানে মিউট করে রাখেন, আমি বুঝাবো স্যার। না, অসুবিধা নেই, মিউট করার দরকার নেই। এই যে এখানে আমরা দিছি যে আপনার এই যে ছবি, এগুলোই তো এই যে দুইটা। না ভিডিওর মধ্যে ছবি ছিল আলাদা। আচ্ছা তাহলে আমি দিচ্ছি স্যার আপনাকে। আপনি দেওয়া লাগবে না, আপনি আমাকে কি বুঝছেন, আমার কথা হলো আপনি কি বুঝলেন, আপনার মন থেকে সেই কথাগুলো পরীক্ষা আকারে বলেন। যেহেতু আজকের ক্লাস আমি পরীক্ষা আপনার দেখেছি, কিন্তু আমি এখন মুখে শুনতে চাই, তাড়াতাড়ি বলেন। স্যার, হিজরা ক্যান্ডেল হলো এমন একটা ক্যান্ডেল, বাস্তবিক অর্থে সে যদি দেখতে পুরুষের মতো হয়, হরমোনগত পরিবর্তন হোক আর অন্য কোনো শারীরিক পরিবর্তন হোক, এই পরিবর্তন হওয়ার ফলে পুরুষ হওয়া সত্ত্বেও সে মেয়ের বৈশিষ্ট্য ধারণ করে। অর্থাৎ আমরা বাহ্যিকভাবে পুরুষের মতো হলেও যদি মেয়ের মতো চরিত্র প্রকাশ করে, তাকে আমরা সাধারণত একটা পুরুষকে হিজড়া বলে থাকি। ক্যান্ডেলের ক্ষেত্রে ঠিক সেরকম একটা বিষয় হলো, ছেলে ক্যান্ডেল বা বাই ক্যান্ডেল যখন দেখতে বাই ক্যান্ডেল হলো সময়ের সাথে সাথে মার্কেটের বিভিন্ন গ্যাপ বা শক্তির তারতম্যের কারণে তার বায়ের বৈশিষ্ট্য বা ছেলের বৈশিষ্ট্য পরিবর্তন হয়ে মেয়ের বৈশিষ্ট্য প্রকাশ করতে থাকে বা মেয়ে হওয়ার দিকে ধাবিত হতে থাকে, তাকে হিজরা ক্যান্ডেল বলে। আর হিজরা ক্যান্ডেল হওয়ার ক্ষেত্রে আমরা প্রথমে একটা ক্যান্ডেল ট্রেডার প্যানেল থেকে নেওয়ার পরে আমরা মোস্তফা এফএক্স এর সতীর্থরা যেভাবে শিখেছি, প্রথমে তার বডি চেক করি। বডি নর্মাল সুইং 6E এবং বডির সুইং যে 6F, এই দুইটা যদি একই দিকে বা বাই ক্যান্ডেলের ক্ষেত্রে উপরের দিকে থাকে, তখন তাকে আমরা বলি যে এটা একটা নরমাল বাই ক্যান্ডেল। কিন্তু দুইটার যদি বিপরীত দিকে থাকে, যে মূল সুইং 6E এবং বডি সুইং 6F নিচের দিকে থাকে, তখন আমরা বলবো যে এখানে ইন্টারনালি কোনো চারিত্রিকগত বৈশিষ্ট্যের পরিবর্তন হয়েছে, অর্থাৎ বাই ক্যান্ডেলের তার নিজস্ব বাইয়ের বৈশিষ্ট্য হারিয়েছে এবং সেলের দিকে ধাবিত হয়েছে। এখানে দুইটার চিহ্ন ভিন্ন দিকে হওয়ায় আমরা এটাকে একটা হিজরা ক্যান্ডেল হিসেবে অভিহিত বা চিহ্নিত করতে পারি। নরমালি একটা বাই ক্যান্ডেলকে হিজরা ক্যান্ডেল হয়েছে কিনা তার একটা পরীক্ষা করার সিস্টেম। আর এমনিতে নরমালি যদি আমরা সুইং ক্লোজিং এর ক্ষেত্রে, হাই টু ক্লোজিং এর ক্ষেত্রে দেখি, সেক্ষেত্রে দুইটা সুইং, একটা DF আর একটা DE, এই দুইটা সুইং এর মধ্যে যেটা নরমালি সবাই দেখে DF, সেই সুইং এবং DE, এই দুইটা সুইং এর মধ্যে আমরা একটা তুলনা করে থাকি। এই তুলনাটা হলো DF, এটা হলো বক্স 1। আমরা মোস্তফা এফএক্স এর সতীর্থরা যেভাবে বিবেচনা করে, বক্স 1 F_6G সুইংটাকে আমরা অভিহিত করি 6G দিয়ে। এটার মানটা দেখি নরমালি নিচের দিকে থাকে, এটা যা সবাই দেখে। আর DE বক্স 4 এর 6E এর মানটা যদি এটা পজিটিভ দিকে হয়, তাহলে দুইটার মধ্যে দেখা যায় একটা নিচের দিকে একটা উপরের দিকে। DF-টা সবাই দেখে আর DE-টা আমরা শুধু দেখি। এক্ষেত্রে দুইটা ভিন্ন দিকে হয়, আমরা মনে করি যে দুইটার মধ্যে ভিন্নতা আছে, অর্থাৎ এটা একটা হিজরা ক্যান্ডেলের পরিণত হওয়ার লক্ষণ প্রকাশ করে। আর এটা একটা ফিগারের মাধ্যমে যদি আমরা দেখতাম, নরমালি এই ক্ষেত্রে যে অসামঞ্জস্যতা বা ভিন্নতা দেখা যায় মার্কেট, একটা বড় একটা ক্যান্ডেল হওয়ার ভিতরে ডান সাইডে যে নতুন ক্যান্ডেলগুলি হয়, সেক্ষেত্রে বড় ক্যান্ডেলটা লো, আমরা যেটাকে লো হিসেবে বিবেচনা করি, হাইয়ের সাথে লোটা একই জায়গায় থাকে। আর নরমালি সবাই যেটা থেকে সবাই মনে করে যে লোটা নতুন করে ওই ক্যান্ডেলে হয়েছে, আসলে লো অরিজিনালি নিচের দিকে হয়েছে। যে ক্যান্ডেলটা বড় থাকে ওইটাকে আমরা আমাদের চলার রাস্তা হিসেবে বিবেচনা করি, যেই সুইংটা শুধু আমরাই দেখে থাকি। বুঝতে পারছি। এটা স্যার প্যানেল থেকে
যে এটা এক্সাম্পলটা আপনি ক্লাসে দিয়েছিলেন স্যার, আমি ওইটার মাধ্যমে এই বড় ক্যান্ডেলটার ওকে এক্সাম্পলটা দেওয়ার চেষ্টা আমি করেছি। একটা জিনিস বুঝছি যে ক্যান্ডেলটা পরিবর্তন হয়ে যায় চলতে চলতে। অনেকটা ট্রেডাররা কি করে, ক্যান্ডেলটা বাই নিল, এটা আস্তে আস্তে অনেক উপরে উঠে আবার হাট করে নেমে আসে। কেন পরিবর্তন হয়? রোস্টার 2 পরিবর্তনের স্যার ধারা আপনার শব্দটা একটু স্যার বলেন। কমে গেছে, একটু মাইক্রোফোনটা ঠিক করতে। কইতেছি মানে কেন পরিবর্তন হয় একটা ক্যান্ডেল চলতে চলতে রানিং অবস্থায়, সে কেন বাই থেকে সেলে রূপান্তর হয়ে যায়? জেন্ডারগত কারণে পরিবর্তনের থিমটা কি কারণে? একটা সেলে কিভাবে কিভাবে পরিবর্তন হয়ে কোথায় কোথায় যাইতে পারে, একটা ক্যান্ডেল কিভাবে পরিবর্তন হয়ে কোথায় কোথায় যাইতে পারে? রোস্টার 2 আমাদেরকে একটু ডিটেলসটা বলেন তো দেখি। স্যার একটা ক্যান্ডেল পরিবর্তন হওয়ার পেছনে আমরা এতদিনে যেই জিনিসটা শিখতে পারছি, যে মূল কারণটা, সেই মূল কারণটা হচ্ছে গ্যাপ। এই গ্যাপগুলা স্যার যখন আমাদের মার্কেটের মধ্যে বিভিন্ন ধরনের আচরণ দেখা যায়, তখন মানে গ্যাপগুলার উপরে মূলত স্যার এই পরবর্তী ক্যান্ডেলটা কি হবে এই জিনিসগুলা নির্ভর করে। আর এই গ্যাপগুলা স্যার আমরা বিভিন্নভাবে মাপতে পারি, বাই টু বাই বা বাই টু সেল বা সেল টু সেল, বাই টু বাই। এইগুলো আমরা এর ইতিপূর্বে ক্লাসগুলোতে শিখেছি যে গ্যাপ কিভাবে মাপতে হয়। মূলত এই গ্যাপগুলা থেকেই স্যার মার্কেটের পরিবর্তনটা পরবর্তী ডিরেকশনে, কোন ডিরেকশনে যেতে পারে সেটা নির্দেশ করে। সেটা বাই থেকে বাই যাবে, নাকি বাই থেকে সেলে যাবে, নাকি সেল টু সেল যাবে, নাকি বাই টু বাই যাবে। স্যার এইটুকু। একটা ছেলে মানুষ যেমন শিশু থেকে কিভাবে সে মনে করেন তার লাইফটা কিভাবে পরিবর্তন করে, বা সমাজে তার কি পরিচিতি, এই সম্পর্কে আপনি একটু বলেন। সে ঠিক সেই ক্যান্ডেলটাও এইভাবেই সে পরিবর্তন করে। সেই পরিবর্তনের ধারাটা ক্যান্ডেলের সাথে একটু মিলিয়ে আমাকে একটু বলার চেষ্টা করেন তো। স্যার যদি আমরা এরকম বলতে চাই যে এরকম একটা শিশু জন্মগ্রহণ করার সাথে সাথে তাকে আমরা শিশু বলি, এবং তার সে কি জেন্ডারটা স্যার যখন আমরা চিনতে যাই তখন আমরা কি করি, মূলত লজ্জাস্থানের দিকে দেখতে চাই যে আসলে সেটা ছেলে নাকি মেয়ে। আচ্ছা, যদি আমাদের সেটা দেখা হয়ে যায়, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, যে কোনো একটা কিছু স্যার আমরা ধরি যে ছেলেই হলো, তাহলে সে যখন ছোট থাকে তাহলে তখন আমরা তাকে বাচ্চা বলি। কিন্তু যখন আর একটু সে বড় হয়, সে হচ্ছে কিশোর হয়ে যায়, কিশোর থেকে বিয়ে করলে জামাই, জামাই থেকে বাবা, বা এর পরবর্তীতে শ্বশুর বা মানে শ্বশুর হয়, তারপরে দাদা বা নানা এরকম হয়। তো এই ক্যান্ডেলগুলাও এরকমই। ক্যান্ডেলগুলা দেখা যাচ্ছে যে বাই হিসেবে জন্মগ্রহণ করলো, কিন্তু যখন আমরা পুরো একটা উইকের ক্যালকুলেশন করি তখন দেখি যে একটা উইকের ভিতরে 113টা বা 15টা ক্যান্ডেল থাকে। আর যদি আমরা একটা সপ্তাহ 113টা বা 15টা ক্যান্ডেলের সমন্বয়ে আসলে মূলত একটা ক্যান্ডেল গঠন হয়। তো যখন আমরা যদি এমন একটা উদাহরণ দেই সপ্তাহের, যে ওই সপ্তাহটা পুরো 113টা বা 15টা ক্যান্ডেল মিলে একটা বাই সুইং গঠন করলো, তাহলে এই বাই হওয়ার পরে আমরা এর অভ্যন্তরীণে ক্যান্ডেলগুলা কি রকম আছে সেইগুলা স্যার দেখি, কয়েকটা সেল আছে, কয়েকটা বাই আছে। তখন আমরা প্রত্যেকটা বাই ক্যান্ডেল এবং প্রত্যেকটা সেল ক্যান্ডেলকে আপনার উদ্ভাবিত মাইক্রো ক্যালকুলেটর দিয়ে স্যার আমরা মাপঝোক করি যে এর আপার লেঙ্গুর কত, বডি কত, লোয়ার লেঙ্গুর কত। একই জাতীয় ক্যান্ডেলগুলো অর্থাৎ বাই ক্যান্ডেলগুলা, সেল ক্যান্ডেলগুলার আপার লেঙ্গুর, বডি, লোয়ার লেঙ্গি, এগুলা সব কিছুর আমরা সমষ্টি করে আমরা দেখেছি যে বাইয়ের যেগুলা সমষ্টি, আপার লেঙ্গুর, বডি, লোয়ার লেঙ্গু, সেটাকে আমরা মূলত ক্যালকুলেশনের ক্ষেত্রে 7E দ্বারা প্রকাশ করেছিলাম, এবং সেলের ক্ষেত্রে যেগুলা স্যার, সেলের ক্ষেত্রে আপার লেঙ্গুর, বডি, লোয়ার লেঙ্গুরের যে সমষ্টিগুলা ছিল সেগুলা 7B দ্বারা প্রকাশ করেছিলাম। তো এই ছেলেটা পরবর্তীতে শিশু থেকে যুবকে যাওয়ার সময় ক্যারেক্টারটা কোন দিকে যাচ্ছে, এইগুলা মূলত শুরু হয় এই মাপঝোঁকগুলার মাধ্যমে। তো যখন আমরা 7A এবং 7Bটা আর পার্থক্য বের করি, এখানে আসে আমাদের প্রথম স্টেপ। পার্থক্য বের করার পরে আমরা সার্বিক একটা গড়ের উপরে একটা আইডিয়া পাই যে এ আসলে পরবর্তীতে যুবক থেকে একটা বিবাহিত পুরুষ হয়ে একটা বাচ্চা ছেলে জন্মগ্রহণ করতে পারে বা একটা মেয়ে জন্মগ্রহণ করতে পারে, এটা স্যার একটু আমরা আভা পেতে পারি। এবং এইটা পুরোপুরি ক্যালকুলেশন করার জন্য আপনার মাইক্রো ক্যালকুলেটরে স্যার 1A, 1B, 1D, 2D, 3A, 3B এইগুলা থেকে স্যার আমরা মানগুলা নিয়ে যোগ বিয়োগ করে দেখি যে আমার আগে যেই মাতৃটা বা পুরুষটা ছিল তাদের সাথে পরবর্তী যে ছোট ছোট ডিফারেন্সগুলা হলো সেগুলার আপার লেঙ্গুর, বডির লোয়ার লেঙ্গুরগুলা কেমন আছে, মাইনাসে চলে গেছে নাকি প্লাসে চলে গেছে। যদি সবগুলা বৈশিষ্ট্য, আপার লেঙ্গুর, বডি, লোয়ার লেঙ্গুরগুলা বৈশিষ্ট্য
তার পিতামাতার মতো বা যার মধ্যে 113টা ক্যান্ডেল আছে তার অনুরূপ হয়। যেরকম যদি সেটা একটা সেল ক্যান্ডেল হয় তাহলে আমরা এই যোগ বিয়োগগুলো করার পরে দেখি যে তার আপার লেঙ্গুর, বডির, লোয়ার লেঙ্গুর সবগুলা ডিফারেন্স যদি সেলের দিকে নির্দেশ করে, তাহলে আমরা দেখি যে না, এই একটা সেল থেকে সেল ক্যান্ডেলের জন্মের দিকে যাচ্ছে। আর যদি দেখি যে না, এর যখন ডিফারেন্সগুলো করলাম তখন এর মাঝে অসামঞ্জস্যতা দেখা যাচ্ছে, যে আমার বডিটা হয়তো বা একটা মেয়ের মতো দেখা যাচ্ছে, না একটা ছেলে হিসেবে আমরা ধরি, বডিটা হয়তো আমার একটা ছেলে কিন্তু আমার আচার আচরণ বা বাহ্যিক যে অঙ্গভঙ্গি এগুলো আছে সেটা একটা আস্তে আস্তে মেয়ের মতো হয়ে যাচ্ছে, অর্থাৎ বডিটা আমার হয়তো মাইনাস কিন্তু লেঙ্গুরগুলো আমার আছে প্লাসে, সেক্ষেত্রে একটা অসামঞ্জস্যতা সৃষ্টি হয়। তখন সে আসলে তার যে মূল বৈশিষ্ট্য, অর্থাৎ একটা বাই অথবা সেলের মূল বৈশিষ্ট্য, সেগুলো সে ধরে রাখতে পারে না। তখন সে আস্তে আস্তে ক্রমান্বয়ে মার্কেটের বিভিন্ন গ্যাপ বা এই ক্যালকুলেশনগুলা আমরা গ্যাপগুলা করে পেয়েছি, সেগুলোর মাধ্যমে পরবর্তী সে ডিরেকশন দেয় যে সে আসলে কোন দিকে যাচ্ছে। যদি সে হিজড়া হয়ে থাকে তাহলে সেই হিজড়া বৈশিষ্ট্যের কারণে সে পরবর্তী মার্কেটের উপর প্রভাব ফেলে, কিন্তু যদি সে হিজড়া না হয়ে গায়েবী হয় তাহলে স্যার গায়েবী বিষয়গুলো আজকে আমরা বুঝতে পারবো। গায়েবী ওকে, গাইবির কথাটা আসলো যেহেতু আমি বলছি, তাহলে গাইবি সুইং কিন্তু আমি এখনো দেখাই নাই। তো আমরা আজকে গাইবি সুইং, দেখানোর কথা। হ্যাঁ গাইবি সুইংটা আজকে দেখাবো। তো আমি আপনাদের এই কথার উপরে বুঝতে পারলাম যে পূর্বে যে আমার ক্লাস ছিল এবং এই ক্লাসগুলো আপনারা সম্পূর্ণভাবে করছেন, বাড়ির কাজ কমপ্লিট করার কারণে আপনারা বুঝতে পারছেন যে মার্কেটটা আসলে কোন দিকে যাবে। কারণ কি আমি বলি, আমরা যদি এই যে ভর কেন্দ্র বা ভেরি সেন্টার দেখি, আমরা এখানে কিছু আপনার মোমবাতি দেখছি, এখানে কিছু মোমবাতি দেখছি। এখানে মোমবাতি বেশি চোখেই দেখা যায় আর এখানে মোমবাতি কম, তাও চোখে দেখা যায়। আমরা মোমবাতির এই চোখে দেখাকে অনেক সময় ভুলভাবে রূপান্তর হয়। যেহেতু যদি ভুল হয় তাহলে এইখানে দুইজনের মাপে সমান দেখা যায় না, যায় না। এই যে ভেরি সেন্টারের যে লেভেল, এই যে হাঁসের যে মুখ, দুইটা মুখের কি এই যে লেভেলটা সমান্তরাল দেখা যায় নাকি যায় না? এটুকু বুঝছেন? দেখা যায় সমান? জি স্যার, এই দেখা যে যাচ্ছে। এই যে সমান দেখা যায়। এখন তার মানে কি, এখানে আমি চোখে দেখতেছি এগুলো বেশি আর এখানে আমি চোখে দেখতেছি কম, গইনাও পাইতেছি কম, কিন্তু কি কারণে এটা সমান? সো এইটাকে বলে মানে ভর কেন্দ্র। তো ভর কেন্দ্র মানে ভেরি সেন্টার মূলত এইটাগুলো ভেতরে ফাঁপা আছে আর এইটা পুরা, এটা বাইরে থেকে বোঝা যায় না এটার ভিতরে ফাঁপা আছে। কিন্তু যখন আমি ওজন দিছি তখন বুঝলাম যে এতগুলো সমান সমান, এর অর্ধেক গুলোরও সমান। কথা পরিষ্কার বোঝা গেছে? তার মানে এখানে চুরি করছে, অর্থাৎ এটা যে বানাইছে এই আবিষ্কারক কি করছে, এটার ভিতরে কিছু ফাঁপা রাখছে, বেচে আলেছে, তার মাল মশলা একটু কম লাগছে, তার লাভ বেশি হয়েছে। ব্যাপারটা এরকম। আমার কথা কি বুঝাইতে পারছি? ভেরি সেন্টার মানিটা কি, অর্থাৎ কোন দিকে ওজন কম সেটা দেখি। তাহলে আমরা যদি আমাদের এই ক্যান্ডেলের দিকে তাকাই, আজকের যে এই যে আমাদের এইটা, আমি যদি এটার দিকে তাকাই তাহলে আমরা আমাদের যে একটা সেল ক্যান্ডেল, একটা মহিলা ক্যান্ডেলের চরিত্রে আছে, এইখানে আমরা দেখছি আমাদের বিভিন্ন চলার যে রাস্তা বা সুইং গুলো যে আমরা দেখছি, আমাদের এই স্টুডেন্টরা যেই রাস্তায় এই মার্কেটটা চলে তা দেখে, কিন্তু পৃথিবীর মানুষ অন্য রাস্তায় দেখে, যে কারণে লাভ করার সাথে সাথেই তাদের এসএল খায়। কারণ এটা এমন একটা ডিগ্রিতে সেট আপ করা, আপনি বাই নিলেও এসএল খাবে, সেল নিলেও এসএল খাবে। শুধুমাত্র এই জায়গাটার মধ্যে যদি আপনি বাই অথবা সেল নেন তাহলে আপনার এই যে এই জায়গাটা, এটা হলো প্যাড, এই যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এটা হলো প্যাড, এটা দেখা যায়, এটা লাল করে দেই। এই যে এই জায়গাটা হইছে প্যাড, অর্থাৎ এইখানে বাচ্চা জন্ম দেওয়ার প্রক্রিয়াটা সম্পূর্ণ করে এই জায়গাটা। তো মার্কেটটা যখন নামে তাহলে এই রেঞ্জের থেকে এই যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যদি কোনো জায়গায় আমি সেল নেই তাহলে আমার এই সেলটা এখানে এসে প্রফিটে রূপান্তর হবে, সেলে লাগবে, অর্থাৎ কন্টিনিউ আমি এই জায়গায় যাবো, তো মোটামুটি একটা সাপেন্ড লাভ আমি চোখে দেখবো। কিন্তু যদি আমি এই জায়গায় বাই নেই তাহলে আমি একেবারে চিরতরে মারা যাব। আবার এই জায়গা থেকে এই জায়গায় মার্কেট উপর থেকে নিচ পর্যন্ত এই যে এখানে এটা এই সমস্ত যে কোনো জায়গায়, অর্থাৎ আমরা যে চোখে দেখি এই সুইংটা, এই সুইং এর যে কোনো জায়গায় এন্ট্রি নিলেই সেটা এসএল খাবে। যদি ঠিক এই পিন পয়েন্টে এন্ট্রি নেওয়া যায় সেলের দিকে, তখন এটা এসএল খেতে পারবে না। আদারওয়াইজ এইদিকে নিলে সে কি করে, এই সমস্ত রাস্তায় চলাচলতি করে সার্চ দেয়, মানে চাকনির মতো সার্চ দিয়ে বের করে কোথায় ট্রেডার আছে, ট্রেড নিছে, সেই জায়গায় যায়, যাইয়া এসএল খায়। এই সুইং গুলো লিগেল থাকে, কিছু সময় এই সুইং গুলো আনলিগেল থাকে, তখন আমি এটাকে হিজলা সুইং বলি। কিন্তু এখন যদি আমরা
এইখানে গাইবি সুইং দেখতে চাই, তাহলে আপনাদের সবাইকে আমি বলছিলাম এইগুলো ট্রেডার প্যানেলে আপনারা সেট আপ করছেন। তো এখানে বলেন গাইবি সুইং অর্থাৎ যে সুইংটার অস্তিত্ব ওই কি বলে মোমবাতির মতো চোখে দেখতেছেন কিন্তু আসলে সুইংটা নাই, এখানে কোন জায়গায় গাইবি সুইং আপনাদের চোখে পড়ে কি পড়ে না? কুইক অ্যান্সার। না পড়লে বলবেন পড়ে না, আর পড়লে বলবেন পড়ে। স্যার পড়ে না। পড়ে না। রোস্টার 1। স্যার আমার কাছে তো মনে হচ্ছে স্যার, আমি দেখাচ্ছি একটু স্যার, ফিগারটা আবার চলে গেছে স্যার। হ্যাঁ এই যে এখানে বলেন, এটা ট্রেডার প্যানেল থেকে আপনি বলেন, আপনার ট্রেডার প্যানেলে লগ ইন করতে বলছি, না পারলে বলবেন যে পারি নাই, কথা পরিষ্কার। না পরবর্তীতে ট্রেডার প্যানেলে আমার বক্স বসানো আছে স্যার। তাহলে বলেন, বক্স দেখে বলেন ওইখানে কোথায় আছে, কোথায় এটা সম্পূর্ণ আপনার চোখে মনে হয়েছে যেটা গাইবি ক্যান্ডেল স্যার বলতেছে। গাইবি মানে কি? চোখেই দেখা যাবে না, ঘটনা এরকম একদম নাই, যেখানে মানুষকে ধোকা দেয় একদম নাই, এটা কি অস্তিত্ব এখানে চোখে ধরা পড়ে? আপনার পড়ে না, কথা পরিষ্কার। না খালি তো না খালি তো পড়বেই না খালি স্যার, চোখে ধরা পড়ে না। ওকে, আমি এবার লাইভে যাব এবং লাইভ প্রমাণে যাচ্ছি। আমি এখানে গেছি, এবার আমরা যে জিনিসটা দেখব, আমাদের প্রতিটা রবট, এটা একটু বড় করি, এগুলো আমাদের রবট তাই না? ওকে, আমাদের রবট, এটা দেখা যায় নাকি দেখা যায় না? জি স্যার দেখা যাচ্ছে স্যার। এটা কত নম্বর বক্স? এটা 4 নাম্বার বক্স স্যার। আচ্ছা 4 নম্বর বক্স আমরা ওপেন করলাম। 4 নম্বর বক্সে এখানে ডাইরেকশনটা 6E, এটা অর্থাৎ আমাদের এই ডাইরেকশনটা কি, আমাদের এই যে লো থেকে ক্লোজ, আমরা একটু এখানে দাগও টানি, এখানে যদি আমরা দাগ টানি ছোট করে নেই, আমরা যদি এইখানে দাগ টানি, অর্থাৎ এই যে দেখেন এটা হবে না, এই যে দেখেন আমাদের এটা বক্স, এই যে এটা বাইরে আউটসাইডের বক্স, এই যে ক্লিয়ার তো, এই যে এটা হ্যাঁ। এই এখন আমাদের মার্কেটটা ওপেন হয়েছে এই প্রাইজে, এটা সত্য না মিথ্যা? সত্য স্যার। মার্কেটটা এখান থেকে মানে এটা হলো ওপেন প্রাইস, ওপেন হয়ে উপরে উঠছে, এটা সত্য না মিথ্যা? এটা সত্য স্যার, ফাইনালি উপরে উঠছে। প্রথম ক্যান্ডেলটা ছিল স্যার সেল ক্যান্ডেল, এজন্য বলছিলাম নিচের দিকে আসছে, একটু নিচে এসে উপরে উঠছে স্যার। হ্যাঁ যাক, এটা নিচে যাক, টোটালি এটা আমাদের সচরাচর মানুষ যেটা দেখে এটা হলো 6H, এই সুইংটা সবাই চোখে দেখে। এটা নিচে যে নামছে এটা তো আর কেউ দেখে না, এটা তো সুইং, কিন্তু মানুষ দেখছে একটু নিচে নামছে, সে তো আর সুইং চেনে না বা এটা নিয়ে তার গবেষণা নাই। তাহলে মার্কেটটা এটা হলো এসপি স্টার্ট পয়েন্ট, এখানে ওপেন হয়েছে, এখান থেকে মার্কেট উপরে উঠছে, উপরে উঠার পরে মার্কেটটা নিচে নামছে, এই পয়েন্টে নামছে, এটা কি সত্য না মিথ্যা? সত্য স্যার। আর এখান থেকে মার্কেটটা নিচের দিকে থেকে যায়, এটা ক্লোজ হয়েছে, এটা সত্য না মিথ্যা? সত্য স্যার। সত্য স্যার। এখান থেকে এখানে যা যায় সবাই close হয়েছে, দেখে। যেটা সবাই দেখতেছে। ওকে ডান। এবার আসল স্যার রহস্যটা 6H কি স্যার? স্যার হ্যাঁ? 6H টা 6H কে আপনি? এটা রোস্টার নাম্বার স্যার আমি স্যার ইঞ্জিনিয়ার রাশিদ কবির স্যার। ও একটু স্যার, বলছি, স্যার। ওয়েট ওকে স্যার বলি 6H মানে স্যার। বুঝিনি, আবার বলেন এটা। হ্যাঁ জি স্যার 6H টা। আচ্ছা এইটা হইলো প্রথম ক্লাসে আমরা যখন আসিলাম, প্রথম ক্লাসে আমরা বলছি 6H হইলো, আমি একটু পিছনে যাচ্ছি, সবাই যেহেতু আসছেন, উনি ম্যাজিস্ট্রেট সাহেব, ওনার জন্য একটু সময় আলাদা এক্সট্রা দেয়াই লাগে যেহেতু প্রশ্ন করে ফেলছে, কথা পরিষ্কার বুঝছেন সবাই? জি স্যার। তো ম্যাজিস্ট্রেট সাহেবের জন্য একটু আমরা এক্সট্রা সময় দিচ্ছি স্যার যেহেতু। স্যার এটা 1 নাম্বার সুইং স্যার। ওকে, সেল ক্যান্ডেল। আমরা একটু এই জায়গায় আসি। হ্যাঁ। এই যে একটা বক্স কল্পনা করলাম, আর এটাতে একটা আমরা ক্যান্ডেল কল্পনা করলাম, এই যে এটা একটা সেল ক্যান্ডেল মনে মনে নিলাম, এই যে আপ আর এই যে লো, আমরা এই সেলটা এতটুকু দেখি, মূলত এটার ওপেন প্রাইস হলো এই জায়গায় আর এটার ক্লোজ প্রাইস হলো এই জায়গায়। তো এইটা যদি আমরা ওপেন পয়েন্ট ধরি আর এটা যদি আমরা ক্লোজ পয়েন্ট ধরি, তাহলে দেখেন স্যার, মার্কেটটা ওপেন হইয়া মার্কেটটা ফার্স্টে উপরে গেছে, তারপরে মার্কেটটা এইভাবে এই যে নিচে আসছে, এখান থেকে মার্কেটটা ক্লোজ হয়েছে। এই যে তিনটা সুইং, এইটা মানুষ দেখে, পৃথিবী দেখে, কথা বোঝা গেছে? তো এই প্রথম সুইংটার নাম হইছে 6H, এটা আমি নামকরণ করছি
এটা যেই স্যার। বক্সটা বসাবো সেই বক্সের নামকরণে 6H, মানে ওপেন থেকে হাই পজিশন। তো রোস্টার 2 আপনি আমাদেরকে ব্রিফ করেন এই তিনটা সুইং সম্পর্কে, আমাদেরকে ব্রিফ করেন একদম জিরো থেকে, যেন আমি পুরোপুরি বুঝি এবং অডিয়েন্সরা বুঝে যে এই তিনটা সুইং কি, কিভাবে উৎপত্তি হলো, কোথা থেকে কোথায় গেল, এটার নাম কোথায় আছে, কোন বক্সের কি, এন্ড দ্য ডিটেলস আপনি বলেন কি শিখছেন সেই হিসাবে বলেন, শিক্ষা থেকে বলেন। স্যার আমরা যদি এটা দেখি তাহলে এটা একটা সেল ক্যান্ডেল। সেল ক্যান্ডেল স্যার আমাদের শুরু হয় ওপর থেকে, অর্থাৎ সেল ক্যান্ডেলটা প্রথমে ওপর থেকে স্যার শুরু হয়, মানে স্টার্টটা হয় ওপর থেকে। তাহলে স্টার্টটা যদি ওপর থেকে হয় তাহলে ওখান থেকে শুরু হয়ে যতটুকু আমাদের একটা সিলেক্টেড এরিয়া থাকে, অর্থাৎ যতটুকু আমরা গণনা করি তার মধ্যে সর্বোচ্চ যেখানে আমাদের ক্যান্ডেলটার হাই পয়েন্ট সেখানে যায়, অর্থাৎ ওপেন টু হাই যায়, এরপরে সর্বোচ্চ লো পয়েন্ট যেতে সেখানে আসে। তাহলে প্রথমে গেল ওপেন টু হাই, তারপরে হাই টু লো, এবার পরে যায় লো টু ক্লোজ। তাহলে প্রথমে আসলো মার্কেট ওপেন, ওপেন টু হাই, হাই টু লো, লো টু ক্লোজ। এইভাবে স্যার আমাদের মার্কেটটা সামনের দিকে আগায়। আর স্যার আমরা যে সুইংগুলো আপনার প্রশিক্ষণ থেকে শিখেছি সেটা হচ্ছে প্রথম সুইং স্যার যেটা, অর্থাৎ ওপেন টু হাই, এই সুইংটাকে স্যার আমরা বক্সের মধ্যে 6H নামে দেখি। 6Hটা স্যার আমাদের কোথায় আমরা পাবো, সেটা হচ্ছে 1 নাম্বার বক্সের স্যার 6H ওইটা। এখানে যেরকম স্যার আপনার স্ক্রিনে আমি দেখতে পাচ্ছি যে 1 নাম্বার বক্সের 6Hটা যে এরিয়াটা সিলেক্ট করা হয়েছে তার মানটা হচ্ছে 4038। এটা হচ্ছে স্যার ওপেন টু হাই সুইংটা। এর পরবর্তী স্যার হাই টু লো যেটা, সেটা স্যার 6E দ্বারা, অর্থাৎ এক নাম্বার বক্সের স্যার 6E, এখানে আমরা দেখতে পাচ্ছি -10613, এটা হচ্ছে হাই টু লো সুইংটা। আচ্ছা, এরপরে স্যার লো টু ক্লোজ যে সুইংটা, সেই সুইংটা স্যার আমরা নামকরণ করেছি 6G দ্বারা। এইখানে 1 নাম্বার বক্সের 6G যেটা, সেটা হচ্ছে ওই সুইংটা। এখানে স্যার আমি আপনার বক্সে দেখতে পাচ্ছি যে সেই সুইংটার মান আছে 556। আচ্ছা, এই মানটা যে 556 আর হাই থেকে যে ক্লোজ হলো -105, এইটা এটা একটু ব্যাখ্যা করবেন? আচ্ছা, এখানে আসলে মানগুলা কিভাবে বসে? আপনি হ্যাঁ, যদি রোবটটা বসাবেন যেভাবে, সেইভাবেই আসলে এই মানগুলা বসবে। আপনি যদি রোবটটা একটা উইকের ক্যান্ডেলে সম্পূর্ণ বসান, তাহলে ওই পুরা উইকেরই হাই টু লো, ওপেন টু হাই, হাই টু লো, লো টু ক্লোজ এর টোটাল হিসাবটা ওখানে করে দেয়। এটা আপনার রোবটই করে দেবে। এটা আপনার নিজে থেকে আসলে করার প্রয়োজন নেই। এই কারণে এই ও সার্কিট আচ্ছা, এমএম রোবটের মানটা করে। ক্যালকুলেটরটা আমাদের প্রয়োজন। আর এইখানে রোবটটা কিভাবে বসাতে হবে নিজের প্রয়োজনে, সেটা অবশ্যই স্যার আমাদের শিখিয়েছেন। এটা হচ্ছে আপনি ক্লাস দেখলে বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? স্যার শোনা হ্যালো, যাচ্ছে? আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, আমি আবার নতুন করে লিংক দিচ্ছি। হঠাৎ করে কারেন্ট আসার কারণে একটা বাড়ি দিয়ে কম্পিউটারের লাইনটা ছেড়ে দিয়েছিল। আমার ওই আইপিএসটা কেন ফাংশন করলো না বুঝলাম না, লাইনটা ছেড়ে দিয়েছিল, যে কারণে আমি আবার নতুন করে লিংক দিচ্ছি। প্লিজ সবাই জয়েন করবেন, হ্যাঁ স্যার? স্যার চিন্তা করেন স্যার, কি বলবো দুঃখে, বুঝছেন? দুঃখে মানে কারেন্টে যখন বাড়ি দিছে স্যার, বুঝছেন, কারেন্টটা যখন মুভিং করছে, তখন আইপিএস থেকে একটা ওই যে 0 সেকেন্ডের জন্য যেটা হয়, কখনো হয় নাই, কিন্তু আজকে হঠাৎ করে কম্পিউটারটা অফ করে অন হয়ে গেল সাথে সাথে আর কি। এটা কোনোদিন হয় নাই, কিন্তু রাশেদ স্যার শুনছেন আমাকে? হ্যালো, বাকি সবাই শুনতে পাচ্ছেন ক্লিয়ার? জি স্যার, রোল নাম্বার 1। জি স্যার, স্যার ক্লিয়ার। 0 to 6 ঠিক আছে স্যার শুনতে পাচ্ছি স্যার। ওকে, ওকে স্যার। আসলে এবার আসি স্যার, মাইন্ড কাসিবায় পড়ে গেছিলাম স্যার, ওই যে কম্পিউটার নিয়ে। যাই হোক, এটা অনেক টাকার বিনিময়ে ঠিকঠাক করলাম। পরে এখন দিই আবার এই একই পেস, এটা আবার কালকে এটা নিয়ে খেলা খেলবো। যে ক্লাসে আসছিলাম, মূল জায়গায় কোন জায়গায় ছিলাম বর্ণা, আপনি বলেন কোন জায়গায় আপনি আসছিলেন? স্যার রাশেদ কবির স্যার আমাদেরকে সুইং গুলা চিনাই দেওয়ার জন্য একটু বলছিল, আপনি বললেন, আমি স্যার চিনাই দিচ্ছিলাম, ওই সময় চলে গেছে, চিনানো স্যার শেষ। ওকে, তাহলে আমরা যে কাজে ছিলাম আমরা সেই কাজে যাই। মূলত ছিলাম যে আমরা এখন একটা কি বলে এটাকে,
গাইবি সুইং দেখবো, মানে যে স্যার সুইংটার স্ক্রিনটা অস্তিত্ব শেয়ার নাই। করতে হবে। আচ্ছা বুঝছি, বুঝতে পারছি। এটা কিভাবে জানি শেয়ার করে? এমনি এমনি, ও আচ্ছা বুঝছি, এই যে এটা যে এমনি এমনি না, এই এভাবে না, হ্যাঁ এভাবে করে। আচ্ছা এবার আসি আমরা, যেটা হইলো গাইবি সুইংটাকে আমরা স্টাবলিশ করব। আমরা সবাই কিন্তু ওই যে ইয়াতে সাজাইতে বলছিলাম এটা প্যানেলে জি স্যার, আমি রোবট। ছবি দিচ্ছি আপনাকে রোবট বসায়। ওকে, ছবি দিচ্ছেন, ঠিক আছে। 1 2 3, 1 2 3 4 5। ওকে, এখন আমরা যদি এই জোনে যাই, স্ক্রিন শেয়ার হয়েছে ক্লিয়ারলি? জি স্যার। জি স্যার, ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে, এটা 2, এটা 1, এটা বসাই দিলাম নিরাপদে, আর এইটা বসাই দিই এখানে, ঠিক আছে। আর এইটা, এবার আমরা আসি যে কথায় আমরা আসছিলাম, মূল কথায় আসি এবার, যে আমরা আমাদের রোবটগুলো বসানোটা এবার মোটামুটি হয়েছে। রোবট বসানো ক্লিয়ার না বলেন? রোস্টার 1। জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, এবার যে কথাটার জন্য যে মানে বিষয়টা নিয়ে আমি আসতেছিলাম সেটা হলো আমাদের এই যে বক্স 1 এর এই যে সুইংটা লো টু ক্লোজ এর ডাইরেকশনটা কোন দিকে? এই যে এবার দেখেন, এই যে লো টু ক্লোজ এর ডাইরেকশনটা কোন দিকে আমরা একটু এখানে দেখি। ধরেন আমরা এখন এটাকে, এটা অরিজিনালি কি ক্যান্ডেল? সেল ক্যান্ডেল সেল স্যার। ক্যান্ডেল স্যার। সেল ক্যান্ডেল। ওকে, আমরা যদি এই ক্যান্ডেলটাকে এখানে আমরা দাগ দেই, এই যে চতুর্দিকে দাগ দেই, ঠিক আছে, এইভাবে, তাহলে একটা সেল ক্যান্ডেল। তাহলে তাদের এই সেল ক্যান্ডেলটার ওপেন পজিশনটা হলো এই জায়গাটা, এটা ওপেন। এখান থেকে সে এই উপরে গেছে, এখান থেকে এই যে লো, আর এটা হলো ক্লোজ। এই যেটা লালে লালে বোঝা যায় না, তারপর বুঝতে হবে, বোঝা যায় লালে লালে? স্যার বুঝতেছি স্যার, আমরা বুঝতেছি স্যার। আচ্ছা এইবার দেখেন, এটা হলো ওপেন, এটা ওপিএন, এটা ওপেন তাই না, ওপেন পজিশন, এটা হলো ক্লোজ পজিশন সিএলজেড, এটা ক্লোজ পজিশন। হ্যাঁ, তাহলে আমরা যদি এই ক্যান্ডেলটা এমনি দেখি এই জায়গায়, তাহলে ওপেন টু হাই, হাই টু লো, লো টু ক্লোজ। তাহলে এই যে এইটা হলো 6G, এই 6G এখানে এখানে 6G প্লাসে আছে, মানে উপরের দিকে ডাইরেকশনটা প্লাসে, ঠিক আছে তো? না সত্য না মিথ্যা? জি স্যার, সত্য স্যার। অর্থাৎ সূত্র অনুযায়ী 6G প্লাসে আছে, এটা সত্য। এবং আন্ডারস্কোর 4 6E এটা প্লাসে আছে না? এই যে ঠিকঠাক মতো প্লাসে আছে তো নাকি নাই? রোস্টার 1 জি স্যার, প্লাসে স্যার। কি প্লাসে আছে? এটা 6E প্লাসে আছে স্যার। রোস্টার 2 কি 6E প্লাসে আছে? ডিটেইলস বলেন, গভীর থেকে গভীরে, যত স্যার, গভীর থেকে বলতে পারেন। স্যার এর দেখাই যাচ্ছে বক্স 4 এর স্যার 6E। আচ্ছা ওকে, রোস্টার 2 জি স্যার। গভীর থেকে গভীরে বলেন কি দেখা যায় এবং কি স্যার সুইং এটা? এইখানে হ্যাঁ স্যার, বক্স 4 এর 6 ইটা স্যার আমাদের কোন সুইংটাকে ইন্ডিকেট করে সেটা আমাদের স্যার আগে বুঝতে হবে। এইটা আসলে স্যার আমাদের ইন্ডিকেট করে হাই টু লো যেই সুইংটা স্যার, সেই সুইংটা। আমরা যেটা দেখি স্যার এটা। হ্যাঁ জি স্যার, আমরা আমরা যেটা যেটা দেখি দেখি। তো আমরা স্যার, যেটা দেখতেছি সেটা হলো হাই টু লো। আমরা যেটা কইতেছি মানে 6G, এই রেজাল্টটা আপারের দিকে, ঘটনা সত্য না মিথ্যা? জি স্যার, এটা এটা ইন্ডিকেট করতেছে আপারের দিকে। আর বক্স 4 এর 6 তো আপারই ইন্ডিকেট করার কথা, এটাও তো ন্যাচারাল। যেমন আমরা যদি 6H দেখি তাহলে আপারের ডাইরেকশন, আর বক্স 2 এর 6E যদি দেখি সেটাও আপারের ডাইরেকশন। এই যে আপারে, এই যে 6E আপারের ডাইরেকশন, মিলছে না দুইটা? না মিলে নাই? মিলছে স্যার। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, আবার বলি, আবার মনোযোগ সহকারে শুনেন। একটা বক্স, এই বক্সের এই হলো ওপেন, এই হলো লো, এই হলো ক্লোজ। এবার এই হলো এডিশনাল চোরা সুইং, এডিশনাল চোরা সুইং। জি স্যার। এখন এই 6E এটা ডাইরেকশন আপারের দিকে, এই যে এটাও ডাইরেকশন আপারের দিকে, এটাও ডাইরেকশন আপারের দিকে, এইটাও ডাইরেকশন আপারের দিকে। সব ঠিক আছে তো না নাই?
জি স্যার, এটা জেনারেল কেস। না মানে জেনারেল, ইন জেনারেল, রোস্টার 2 এখানে যত সুইং আছে সবগুলো তার নির্দিষ্ট মানে ঠিক আছে না নাই? জি স্যার, ঠিক আছে। ওকে, তার মানে আপনার চোখও ফাঁকি দিছে, এটা হইলো, এটা এটা আমি মানতে পারছি না। স্যার আমি বলবো স্যার। বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। স্যার এখানে যেই শেষের দিক থেকে যে দ্বিতীয় ক্যান্ডেলটা আমার চোখে যেটা দেখতেছি, যে এই ক্যান্ডেলটা হাই, অরিজিনালি আমরা যেটা দেখতেছি ওই ক্যান্ডেলেই আছে, কিন্তু বাস্তবিক অর্থে সেই জায়গায় নাই স্যার। কেন এটা মানে রবট তো মিথ্যা বলতেছে নাকি? তাহলে রবট কি মিথ্যা কথা বলতেছে? রবটে তো বলতেছে প্লাসে আছে। রবটে 6E কি আছে, কি বলতেছে? বক্স 4 এর 6E স্যার কি বলতেছে? বক্স 4 এর 6E টাও প্লাসে এবং বক্স 1 এর 6E টাও 6G টাও স্যার প্লাসে। এই জন্য তাহলে স্যার এটা তো ন্যাচারালি আছে, এটা তো হ্যাঁ আর কোনো হ্যাঁ কিচ্ছা কাহিনী হয় নাই, জি হইছে? স্যার, এই জন্যই তো স্যার আমি বুঝতে পারছি না, যদি এটা তো একই আছে তাহলে তো একই ঘটনা আছে, হওয়ার তাহলে কথা তো না। দরকার হওয়ার কথা না। এইবার প্রশ্ন হলো আপনার কাছে এবং আমার কাছে, সেটা হলো এবার যদি আমি এই বক্স 4টার উপরে উঠাই, তাহলে আমাদের ইয়েটা হচ্ছে এই দুইটা ক্যান্ডেল নিয়া, এই ক্যান্ডেল এবং এই ক্যান্ডেল, এখানে 6E কিভাবে হলো? এটা তো ওই উপর থেকে লো পর্যন্ত ডাউন দেখা যায়, তাহলে এখানে ই প্লাসে আইলো কিভাবে? ডাউনে দেখা যায় না, যায় না, সে একটা আমি একটা এই বলতেছিলাম স্যার, ডাউনে দেখা যাচ্ছে লাস্টের দুইটায়। একটা শাড়ি পরা পুরুষ মানুষ, ঘটনা সত্য না মিথ্যা? জি স্যার, শাড়ি পরা পুরুষ মানুষ। পুরুষ মানুষ শাড়ি পরে? এ পুরুষ মহিলা, মানুষ তো স্যার। শাড়ি পরে না। কিন্তু এখানে আচ্ছা, পুরুষ মানুষ, এখানে পুরুষ মানুষ শাড়ি পরছে, ঘটনা সত্য না মিথ্যা? সত্য স্যার। হিজড়ে স্যার। এটা হিজড়া না, এটা গায়েব হয়ে গেছে। এখানে টোটালি সে বলতেছে আমি প্লাসে আছি। এই যে এটা, এই যে রেজাল্ট, মানে আমাদের রবট বলতেছে প্লাসে আছে, আমরাও দেখতেছি প্লাসে আছে, এবং সূত্র বলতেছে প্লাসে আছে। এই যে এখান থেকে ক্লোজ, এই যে এটা ক্লোজ, এই ক্লোজ থেকে এই জায়গাটা, এই যে উপরের দিকে উঠছে, এটা প্লাসের দিকে, মানে ডাইরেকশন এদিকে, তার মানে এটা প্লাসের দিকে। সূত্র বলে প্লাসে থাকার কথা, আমরাও দেখি প্লাসে আছে, কিন্তু আমি যদি এদিকে তাকাইয়া দেখি, তাহলে সে, এই পুরুষ মানুষটা যে প্লাসে আছে, সে একটা শাড়ি পরে দিয়েছে, লাল শাড়ি। ক্লিয়ার না? ক্লিয়ার না? জি স্যার, ক্লিয়ার স্যার। স্যার এটা তার কি? মানে কি আমাদের রোবট অনুসারে বলতিছে যে ক্যান্ডেলটা বাই হওয়ার কথা, কিন্তু এখানে হয়ে রয়েছে সেল। সেল। আমরা যদি তিনটায় দেখি, দেখেন, আমরা যদি তিনটা ক্যান্ডেল মিলা দেখি, সাপোজ আমি বুঝার সাথে আমার রোবটটাকে একটা বামে নিলাম, এখন 6E কিসে আছে? মাইনাসে আই পড়ছে না? এই যে 6E মাইনাসে আইছে না? নাই? জি স্যার, আসছে -2028 দেখাচ্ছে। হ্যাঁ, মানে হাই থেকে লো পর্যন্ত ডাইরেকশন সে ঠিকই দেখাইছে, কথা পরিষ্কার। কিন্তু যখন একটা এই ছেলে মানুষ, মানে এ তো যে 6G তো আপারের দিকে, আপার মানে ছেলে মানুষ, একটা ছেলে মানুষ যখন শাড়ি পরছে, এখন সে আর ছেলে বলতেছে ছেলে, কিন্তু শাড়ি পরিয়া সে লুকাই আছে। এই চরিত্রটা 1,00,000 বারের মধ্যে একবার আসবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার স্যার। ক্লিয়ার স্যার। অর্থাৎ এটাকে কি সুইং বলা যাবে এখন? এটা কি হিজলা নাকি? না স্যার, না গায়েব স্যার, হয়ে গেছে। গায়েবী। এটা এটা Guys. দেখাইতেছে প্লাসে, কিন্তু ও রিয়েল ভাবে আছে মাইনাসে, যে কারণে এটাকে গাইবি সুইং হিসেবে যদি আমি নাম দেই, তাহলে কি একটু ভুল হবে নাকি? বুঝা বলেন। না স্যার, কোনো ভুল হবে না, একদম পারফেক্ট। আর কে এই আমাদের স্টুডেন্ট ছাড়া কে এই কথাটা মানতে রাজি বা রাজি না? কারণ আমার ডাইরেকশন লো, নিচে নামছে, এটা সত্য। এই যে একদম লো পয়েন্ট থেকে ক্লোজ হয়েছে, একটু উপরে উঠছে, 1 পয়েন্ট আর 100 পয়েন্ট ইজ দ্য সেম। কিন্তু উপরে উঠার পরেও তার বামের যে ক্যান্ডেলটা, সেটা আমাদের টোটালি একটা ক্যান্ডেলের মধ্যে প্যাটের ভিতরে, এই ভদ্রলোক বামের ক্যান্ডেলের প্যাটের মধ্যে, যে কারণে জেন্ডার আইডেন্টিফাই করতে সমস্যা হচ্ছে। তাকে অপারেশন করেও ধরা হয় নাই, তারপরে তার লজ্জাস্থানের দিকে তাকানো লাগছে এই জেন্ডার আইডেন্টিফাই করার জন্য। না তাকাইয়া, লজ্জা শরম খাইয়া, আমার তার লজ্জাস্থানের দিকে তাকাইতে হয়েছে অপারেশনের পরে, যেটা ছেলে না মেয়ে। এখন যাইয়া দেখি যে এই ভদ্রলোক আসলে তো মেয়ে, এখানে শুট করে বই রইছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার স্যার, রোল নাম্বার স্যার 1। ক্লিয়ার। ওকে, এবার রোল নাম্বার 1 এবং 2 দুইজনে আমাকে বলবেন যে ক্যান্ডেল আইডেন্টিফাই করলাম, সিজলা করলাম, বিভিন্ন ক্যান্ডেল করছি, কিন্তু গাইবি ক্যান্ডেল, যে ক্যান্ডেলটার নাম দিছি আমি গাইবি ক্যান্ডেল, আসলে গাইবি ক্যান্ডেল কেন? যার
নিজস্ব মানের কোনো অস্তিত্ব এখানে নাই। অন্য মান এখানে বিতর্কতভাবে ফাংশন করে, যাকে অপারেশন করে আনা লাগলো রবট দিয়া। তাছাড়া পৃথিবীর কোনো মানুষের দ্বারা সাধ্য নাই এইটাকে, এই প্লাসটাকে মাইনাসে রূপান্তর করে। এটা কারো সাধ্য নাই যে এটা প্লাসে আছে এটা মাইনাসে রূপান্তর করতে হবে, এটা কেউ বলতে পারবে না, আপনারাও পারবেন না, আমিও পারব না। কিন্তু যখনই রবট লাগাইতে হবে তখনই রবট আইডেন্টিফাই করবে যে এই রবট আমাকে বলে দিচ্ছে যে এটা প্লাসেই আছে, জিও প্লাসে এও প্লাসে, কিন্তু আমাকে এখন অপারেশন করা লাগবে। তার মানে কি এবার রবটের উপরে বিশ্বাস করা যাবে না যাবে না? তাকাইতে হবে মাঝে মধ্যে মার্কেটে, মাঝে মধ্যে স্যার সবসময় মাঝে ক্যান্ডেলও মাঝে দেখতে হবে। ক্যান্ডেলও দেখার দরকার আছে। মানে আমি যে ইয়াটার কথা বলছিলাম, এই যে বেরি সেন্টার, এইটার উদাহরণটা কি মনে আছে? বুঝছেন সবাই কি বেরি সেন্টারটা বলছিলাম আমি? ওই যে স্যার দেখতে বেশি মনে হলেও আসলে বেশি না, এটাই স্যার আপনি আমাদেরকে ভিতরে বুঝাচ্ছিলেন ওই যে বস্তুর অস্তিত্ব মোমবাতি নাও থাকতে পারে, দিয়ে। এটাই। এই যে আমি বলতে চাইছিলাম, এই যে এইটা ভর কেন্দ্র আবিষ্কার করছি যে আমরা, ওয়েট এবং প্রেসার। আমাদের বাংলাদেশ তো অনেক বিশেষজ্ঞ আছে আমার মতো, চোর টাইপ আছে না? নাকি সব ট্রেডারই ভালা? এই মেন্টর আছে না কিছু আমার মতো শয়তান টাইপ মেন্টর, খালি টাকা পয়সা নেয়, এরকম আছে না নাই? ওকে, স্যার আমি মেন্টর এরকম আছে কিন্তু আপনার মতো না স্যার, ওরা স্যার চোর, আপনি চোর না। না আমি তো এখন আপনাদের সামনে চোর না, এটা তো কইবেনি, কারণ সামনে যে আমি আমারে মুখের উপরে কেমনে চোর কন এটা আমি বুঝি বালা। তো তারপরেও বলছি সত্যি কথা, কই না, তারপরেও এখন শুনেন, না এগুলো করার দরকার নেই, শুনেন আগে। এবার দেখেন এই চোরেরা এটার ভিতরে ফাঁকা রাখছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা, আর এখানে আছে 1 2 3 4 5 6 7টা। 7টা এবং 13টা মাপলে এক সমান হয় কেমনে আমারে বলেন? দুটোটাই তো দুই দিকে থেকে দেখতে সমান্তরাল, লম্বা চড়া মোটামাটি সবকিছু তো একই রকম দেখা যায়, নাকি দেখা যায় না? একটার মধ্যে কিছু নাই, চুরি করছে, আরেকটা তো মানে চুরি যে করছে, এরকমই দেখা যাচ্ছে কিন্তু ভিতরে কারসাজি করছে। মানে চুরি যে করছে এটা কি ক্লিয়ার না ক্লিয়ার না? জি ক্লিয়ার। ঠিক আমরা এবার তাকাইয়া বুঝছি না কোনো মাপুনি যন্ত্র কিন্তু এখানে লাগাইছে, যন্ত্র কি বলছে? যন্ত্র কি চুরি ধরতে পারছে? জি যন্ত্র তো চুরি ধরতে পারছে স্যার না, যন্ত্র কিভাবে চুরি ধরলো? যন্ত্র দেখাচ্ছে, যন্ত্র তো সমান দেখাচ্ছে, এই যে হাঁসের লেভেল সমান না, নাকি সমান না? না সে চুরি তো দেখাচ্ছে স্যার, লেভেলটা তো সমান, কিন্তু একদিকে অনেকগুলো ক্যান্ডেল, কিন্তু ওগুলা আরেকদিকে অর্ধেকই ধরে না। আরে এটা তো মানে দুই দিকে তো কম আর বেশি তো চোখেই দেখা যায়, কিন্তু যখন মাপছি ওজন দিছি, ওজনে তো দুইজনেই সমান, 1 কেজি 1 কেজি। এবার ক্লিয়ার না ক্লিয়ার না? এইবার কি দুইজনে যদি 1 কেজি হয় তাহলে 15টাই 1 কেজি হলো কেমনে আর 7টাই 1 কেজি হলো কেমনে? নিশ্চয়ই 15টার ভিতরে কি ক্লিয়ার বলেন, বুঝাই বলেন এটার আমারে। মধ্যে গ্যাপ আছে স্যার ভিতর থেকে বস্তুর অস্তিত্ব গায়েব করে দিছে স্যার। তার মানে গায়েব কথাটা আছে, এটা সত্য না মিথ্যা? জি সত্য। জি স্যার। কিছু না কিছু গায়েব করছে, আর মেশিনে কিন্তু ধরতে পারে নাই। এ যে মানুষ যে এটারে গায়েব করছে, এটা কি মেশিন ধরতে পারছে? না স্যার। জি না স্যার। মেশিন ধরতে পারে নাই। তো আমাদের রোবটও এই জায়গায় আইসা সে জেন্ডার আইডেন্টিফাই করতে পারে নাই। সে টোটালি কি বলতেছে, সে লো টু ক্লোজ গেছে, যেতে সে বড় ক্যান্ডেলটাকে আইডেন্টিফাই করে ফেলছে, সে ছোট ক্যান্ডেলটাকে সে তার পেটের ভিতরে, তো এটা তো আর মাপ যোগ করার মতন স্কোপ আর নাই, কারণ এখানে তো ওই মাপ হয় নাই। ওই মাপ টোটালি জোর করিয়া বাধ্যতামূলক করার জন্য 6G সে নিজে নিজে মাপছে, এবং 6G কে কড়া ভাবে আদেশ দিছে যে ভাই পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, তুমি তোমার জায়গা ঠিক রাখবা এবং তোমার মেজারমেন্ট তুমি কোনোদিনও ভুল করবে না। 6G কিন্তু ভুল করে নাই। বক্স 4 কে বলা হয়েছে তুমি ভাই ভুল করবা না, কোনোভাবেই তুমি ভুল করবা না, তুমি আমাকে ডাইরেকশনটা দেখাবে, এটা বাইনাসেল। এই কথায় যেন তোমার কোনো ধরনের কিপটামি না থাকে। এ ভদ্রলোক কিপটামি করছে না করে নাই? বলেন। কিপটামি করে নাই তো, তারা তাদের কাজ তাদের করছে। কাজ তারা তাদের কাজ করছে, কিন্তু এই ক্যান্ডেলটা আর এই ক্যান্ডেলটা আমরা দেখলেই বুঝতেছি যে এখানে একটা
বিশাল মায়ের প্যাচ আছে একদম পেটের মধ্যে ছোট একটুখানি, আর এই ক্যান্ডেলটা লো থেকে ক্লোজ, তার মানে এইটাকে ক্লোজ ধরা যায় এই বড় ক্যান্ডেলটা। আর এই এই দুইজন তো তার নিজস্ব এরিয়ার ভিতরে, এটা অপরিপক্ক বাচ্চা, একবারে শিশু বাচ্চা। ক্লিয়ার? যে কারণে শিশু বাচ্চা ওই মায়ের গর্ভ থেকে বাইরেছে অপরিপক্ক, বিদায় এটাকে ফেলে দিবে, এটা ধরতেছে না, মা এটারে গুনলো না। ব্যাপারটা প্রায় এরকম। তার অনেক বাচ্চা আছে এটা দুর্বল, এটারে পালক মালক বা একটা কিছু করতে বা ফালাইতে, ব্যাপারটা প্রায় এরকম। তার মানে আইডেন্টিফাই করা সম্ভব হয় না, অপারেশন করা লাগছে। তার মানে সুইং গুলো যখন আপনারা মাপবেন বা দেখবেন, ভেতরগত কারণ এই লাস্টের দিক দিয়ে আইসা চোখ দিয়েও দেখা লাগবে, নিজস্ব হিউম্যান ব্রেন দিয়ে দেখা লাগবে। হিউম্যান মার্বেলের মতো দুইটা চোখ আছে না আপনাদের, একদম মার্বেল গোল, এই দুইটা চোখ দিয়েও দেখা লাগবে। এই মেশিন আপনাকে যে রেজাল্ট দিবে এই রেজাল্টটা এখানে দিবে না, এর কারণে মার্কেটের পরিস্থিতি ঘুরে যাবে। এই এই সামান্য এই চক্করটার কারণে, এই গাইবি ক্যান্ডেল অর্থাৎ এই সুইংটা গায়ব, গাইবির কারণে মার্কেটের চরিত্রটা আমি দেখিয়েছি। এই যে এই যে এই যে এই গাইবের কারণে এই যে এই পয়েন্ট থেকে মার্কেটটা কতটুকু নামছে, এক ওপেন টু লো এই এতটুকু নামছে, এই যে এতটুকু নামছে। তারপরে এই যে 2 নম্বর ওপেন টু 4781 পিপস গেছে, এই যে 4780 পিপস গেছে। এবার এই যে ক্লোজ হইছে দেখেন, একটু ক্লোজ, এই উপর থেকে নিচে নামছে কতটুকু, এই যে 295, এই যে 2095 মার্কেট নামছে। এই আবার এটাকে যদি আমরা গড়াহা দেখি, এই যে সি আর এ এবং বি এর সি থেকে যদি দেখি, তাইলে আমরা পাইতেছি এখানে এই যে 1571, এই যে 1571 আর এই যে 1551, এই যে যে সুইংটা যেটা আমাদের ডাইরেকশন এই যে নিচের দিকে, এই ডাইরেকশন নিচের দিকে দেখা যায় না, যায় না? হ্যালো স্যার দেখা যায়। স্যার হ্যাঁ, আমার এখানে এখন মনে দেখেন। হচ্ছে নেটের সমস্যা কিনা বুঝতে পারছি না স্যার, আমি দেখতে পাইনি। এখন দেখতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার। স্ক্রিন শেয়ার আছে? হ্যাঁ এখন স্যার, দেখতে আছে। পাচ্ছেন? জি স্যার স্যার। কথার সাথে ভিডিওটা একটু ডিলে হচ্ছে। কথা আগে এটা ইন্টারনেটে হবে। আচ্ছা, যা হোক, অসুবিধা নাই। এইবারকার ভিডিওটা দুর্বল হবে, আমার কাছে নাই, এটা বোধহয় বন্যা ম্যাডামের কাছে রেকর্ড আছে। এই যে সুইং এর দাগটা আমরা যে এখানে দিছি, এই যে দেখেন, এই যে এই দাগটা আমরা এখানে দিছি, এই দাগটা কত প্রভাব ফেলছে দেখেন। এই যে এইটা নিচের দিকে দিছি না দেইনি, এই যে দাগটা নিচের দিকে দিছি না, স্যার এটার কথাই বলছি, নিচের দিকে আছে স্যার। এটা উপরের দিকে আছে, দেখছেন? এই যে এটা, তাহলে এটা মূলত আমাদের রবট দেখাইছে এটা প্লাসে, এই যে এরকম প্লাসে। আমাদের 6G যেটা এটাও প্লাসে, তাহলে আমাদের উভয় প্লাস ঠিক আছে। বাট এই ভদ্রলোক এভাবে নিচের দিকে অরিজিনাল, যেটা আমাদের ওই যে কি বলে ভেরি সেন্টারের মাপনি রাখায় যে আমাদের কি বলে ওইগুলো, ওই যে বেলুনের মতো, ওটা কি বলে, মোমবাতি, ওই মোমবাতির মতো এখানে একটা বিশ্ব চুরি হয়েছে, নাকি হয় নাই? হইছে স্যার। এই চুরির কারণে মার্কেটে কি প্রভাব ফেলছে, যে মার্কেটটা নিচে নামার কথা ছিল সে মার্কেটটা নিচে না নামে উপরের দিকে উঠে গেছে, বাই হয়ে গেছে। ক্লিয়ার? কারণ এ যখন এই যে আপনার 1571 পিপস বাড়ি মারবে, তো 1571 ঘুরতে গেলে 1551 এখানে আইসা মার্কেটটা এরকম চরকির মতো ঠিক মতো ঘুরে যাইতেছে। বাড়ি খায় নাই, বাড়ি খাইছে? যেহেতু বাড়ি খায় নাই, তাহলে মার্কেটটা নিচে এই 1571 পুরাপুরি নামার সুযোগ পাইছে। তাহলে 1571 নামছে, সাথে 1551 নামছে, সাথে লামসাম নামছে, নাইমা সে কি করছে, উপরের দিকে বাড়ি গেছে। অথচ এটা উপরে যাওয়ার কথা ছিল না, এটা বাড়ি খাইয়া উপরে যাওয়ার কথা ছিল। যেহেতু বাড়ি খায় নাই, তাহলে উপরে কেন গেল? যেহেতু তার লেন্থ এতটুকু ছোট এবং তার চেয়েও বেশি উল্টা, সেটা গায়েব হয়ে রয়েছে, সেই গায়েবটা এখানে দৃশ্যমান করছে। এ কথা কি আমি বুঝাইতে পারছি না পারি নাই? কি বুঝছেন রোস্টার 2? আপনি তো নেট নাই, বলেন, আপনি দেখেন কি বুঝছেন, বলেন তো দেখি। স্যার এইটুকু ক্লিয়ার হইলাম যে ওইটার ডিরেকশনটা সবসময় আমরা দেখি উপরে, কিন্তু এইবার গায়েবী ক্যান্ডেল হওয়ার কারণে ডিরেকশনটা নিচের দিকে দেখাচ্ছে। এইটুকু স্যার বুঝতে পারলাম, তারপরেরটা স্যার আর ভালো বুঝতে পারি নাই। না না, বুঝছি, যে এটা কইতেছি যে ডিরেকশনটা নিচের দিকে আমরা আনছি, এটা রোবটও দেয় নাই, রোবটও ধরতে পারে নাই, না পারছে? পারেনি স্যার।
রোবট ধরতে পারে নাই এই সূক্ষ্ম চুরি। অর্থাৎ রোবটকে আমরা যেভাবে আদেশ দিছি সেই আদেশ অনুযায়ী সে যে ডাইরেকশন দিছে সে তার জায়গায় লিগেল, সে আনলিগেল না। কারণ আমরা তার বামের ক্যান্ডেলটা নিয়েই দেখছি সে নিচের ডাইরেকশন ঠিক মতো দিতেছে। এমন না যে রোবট ভুলভাল করতেছে, তা না। কিন্তু এটা কেন করতেছে? এই ছোট সুইংটার মধ্যে লো টু ক্লোজ এই যে এরিয়াটা, এই এরিয়াটার চেয়ে আমাদের আগের যে ক্যান্ডেলটা এটা অনেক বড় ছিল, এবং লো পজিশন থেকে ক্লোজ পজিশন পর্যন্ত অন্য সময় আমরা ক্যান্ডেলের দিকে তাকাই, এই যে দেখেন অন্য যে কোনো সময় আমরা যদি অন্য যে কোনো ইয়ের দিকে যাই, এই যে আমরা যদি এদিকে যাই তাহলে আমরা এই ক্যান্ডেলের দিকে হাই থেকে ক্লোজ, এই যে এই জায়গা হাই আর এটা হইলো ক্লোজ। এই যে যদি আমরা লাস্টের সিনটা দেখি তাহলে এই পয়েন্টটা হলো হাই পয়েন্ট, আর এই পয়েন্টটা হলো এটা হলো ক্লোজ পয়েন্ট, হাই থেকে ক্লোজ এই জায়গাটা, এটা নিচের দিকে ঠিক আছে, এবং এই সুইংটা এখান থেকে নিচের দিকে এটাও ঠিক আছে। যদি এই সুইংটা হইতো তাহলে তো এটা হইতো না, এই যে এটা এ পর্যন্ত, তাহলে এটা একটা প্যাটার্নের মধ্যে হইতো, তখন এই সুইংটাও এই পুরো সুইংটাই পুরো এই চক্করটাই গায়েব হয়ে যেত, এটার প্যাটের ভিতরে ঢুকে যেত। এটুকু বুঝছেন না বুঝেন নাই? জি স্যার, ওইটুকু বুঝতে পারছি। ওকে, কি বুঝতে পারছেন পরিষ্কার বাংলায় আমারে বুঝান, এবং এটা আজকের জন্য এখানেই শেষ, এটার আর কোনো পরীক্ষা হবে না। বলেন। আচ্ছা স্যার, আমি বলি এইখানে স্যার, আচ্ছা আপনি এখানেই রাখেন স্যার, আমি এখান থেকে বলি যে এখানে যেটুকু দেখালেন এটাতে যেটা বুঝতে পারলাম আমি বলি। স্যার এইখানে দেখা যাচ্ছে যে একটা বিশাল উইকালা বাই ক্যান্ডেল, এবং এই বাই ক্যান্ডেলের স্যার নিচে যে লোটা এবং উপরের হাইটা, অর্থাৎ এই টোটাল স্যার যদি আমি রেসটা ধরি তাহলে দেখতেছি যে তার পরবর্তী যে ক্যান্ডেলগুলো আছে সবগুলো কিন্তু ওই ক্যান্ডেলের পেটের ভিতরে। তাহলে যদি পেটের ভিতরে থাকে তাহলে তো স্যার ওইগুলা বেশি শক্তিশালী না, ওইগুলা বাচ্চা। আর যেটা স্যার সবচেয়ে বড়, তো সবগুলোকে যে ঢাকি দিয়ে রয়েছে সেটা শক্তিশালী। তাহলে যখন আমরা স্যার এটা কাউন্ট করব তখন এই সবগুলার থেকে যেটা স্যার বড় দেখা যাচ্ছে সেটাকে গুরুত্ব বেশি দেব, এবং ওই রকম অনুসারে ডিরেকশন যাবে। কিন্তু এখানে তো এই বড়টা বড় না, তার এই বড়টার মাথা এই জায়গায় হ্যাঁ তার চেয়ে হ্যাঁ একটু উপরে আছে, উপরে তাই তো আছে, বড়টা এখন। কিন্তু ওইখানে স্যার এরকম না, ওইখানে পুরোটাই পেটে। ইয়েস, এটা এখন তাকে এক পয়েন্ট হলো উপরের দিকে উঠে কি করছে, তার অস্তিত্বকে বাতিল করে দিচ্ছে। জি স্যার, কিন্তু যদি ওইটা স্যার এটা পারেনি। কিন্তু এইখানে তার অস্তিত্ব বাতিল করতে পারে না। এই যে এই ক্যান্ডেলে লো থেকে ক্লোজে যাইতে গেলে যদিও একটা, সে তার অস্তিত্ব বাতিল করতে পারে নাই, অস্তিত্বটাকে সে জানান দিছে। তো এখানে এই কখনো যখন আমরা ইন্টারনেটে যাব এবং আমি এগুলো যদি না ধরতে পারতাম তাহলে আমি কি করছি, আমি 2 সপ্তাহ আপনাদেরকে দেখানোর সাথে সাথে আপনাদের দেওয়া টাকা পয়সা আমি এন্ট্রি করে প্রতি সপ্তাহে $100 সমান সমান আমার 1 সপ্তাহে $100, 2 সপ্তাহে $200, অর্থাৎ 200% প্রফিট আমি করছি না করি নাই? জি স্যার করছেন, এবং আমাদের সেটা প্রমাণও দেখিয়েছেন। আমি প্রমাণও দেখিয়েছি। কেন? আমি এগুলো যদি ধরতে পারি তাহলে আমি আমাদের একটু ইয়েতে যাই যে পিন পয়েন্ট অ্যানালাইসিস আমি যে দেখিয়েছি আপনাদের, পিন পয়েন্ট অ্যানালাইসিস, অর্থাৎ আমি যদি এই জায়গায় যাই, আমাদের কোন এটাই তো 100% এর, আমরা যদি এই জায়গায় যাই তাহলে আমরা এই যে এই যে দেখেন, এই যে এইটা যদি আমরা থামাই, এই যে এই জায়গাটায় এন্ট্রি একদম এই যে এই গোড়ায় দেখা যায় এন্ট্রিটা, না দেখা যায় না? জি স্যার দেখা যায়। দেখা যাচ্ছে স্যার। ওকে, কেটে দিচ্ছি। এই যে এন্ট্রিটা এই জায়গায় নিছি, তার মানে কি? এখন তো 2টা এন্ট্রি মনে হচ্ছে স্যার। হ্যাঁ, 2টা এন্ট্রি নিছি একদম পিন পয়েন্টে। আচ্ছা, এই যে 2টা এন্ট্রি আমি নিছি, তার মানে কি এই অঙ্কটা যদি আমি না বুঝতাম তাহলে কি আমি এই এন্ট্রিটা নিতে পারতাম ওই না জায়গায় স্যার, নিতে একদম পারতেন না। গোড়ায়? আর যদি গোড়ায় আমি এন্ট্রিটা না নিতে পারতাম তাহলে $100 ব্যালেন্সে 2 সপ্তাহে একেবারে টোটালি 200%, অর্থাৎ 2 ডাবল প্রফিট, এটা কি সম্ভব আদৌ কোনো ট্রেডারের দ্বারা? না স্যার, সম্ভব না। কেন? বহুত তো জালিয়াত ট্রেডার আছে, তারা তো পারে কোটি কোটি টাকা ইনকাম করছে। সম্ভব না কেন? মিথ্যা কথা কইতেছেন নাকি আপনি? না না স্যার, ওই পিন পয়েন্ট হিসাব যদি স্যার কেউ করতে না পারে তাহলে স্যার কখনোই স্যার এটা করা সম্ভব হবে না। তারা এখন আচ্ছা। কিভাবে করে স্যার এটা তাদের বিষয়। স্যার আমি একটু বলবো স্যার এই বিষয়ে। পরিষ্কার ভাবে ধারণা দেন আমারে। স্যার আপনার এই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে আমি এইটুকু বুঝতে পারতেছি স্যার, যদি আমরা ঠিকঠাক ক্যালকুলেট করতে পারি তাহলে যে সবাই অন্যান্য যে ট্রেডার বলেন আর স্যার মেন্টর বলেন সবাই আপনি ক্লাস নেওয়ার ধরন আর ওদের মধ্যে আরেকটা পার্থক্য আছে। ওরা বলবে আগে সাইকোলজি ঠিক করো, এসএল ঠিক করো, এই সে অনেক কিছু। আপনার এই অ্যানালাইসিস যদি আমরা ঠিকঠাক ভাবে
করতে পারি স্যার, ওইসব নিয়ে আমাদের চিন্তা করা লাগবে না, সাইকোলজি আর আপনার ওই এসএল নিয়ে ভাবতে হবে না, কারণ আমরা ওকে পিন পয়েন্ট অ্যানালাইসিস করতেছি, যে জায়গায় একদম মার্কেট নামবে এবং উঠবে, আমরা এইটুকু আমি স্যার এক মিনিট, অনুভব করতে পারতেছি এখন। আমরা তো সাইকোলজি জন্ম দেই কেমন, আমরা পিন পয়েন্ট অ্যানালাইসিসে দেখিয়েছি আমি যদি একই ট্রেডার প্যানেলে একই টাইম ফ্রেমে বাই নেই আর একই টাইম ফ্রেমে সেল নেই, উভয় দিক থেকে প্রফিট করে আমার ইকুইটি বাড়াইছে। এটা কে কে দেখছিলেন এই ভিডিও বলেন? দেখছেন? রোল নাম্বার 1 দেখছি স্যার। দেখছি স্যার। এটা কি মিথ্যা ছিল না না নাকি আমি ইচ্ছা করে ব্রোকারের সাথে একটু কারসাজি করে ভাই না আমার স্যার, একটু লাভ এটা দিয়ে মিথ্যা দেন? ছিল না। এটা যদি মিথ্যা না থাকে তার মানে মার্কেটের নিচে যেই জায়গা থেকে উঠা শুরু করছে সে জায়গায় এন্ট্রি নিছি, আর মার্কেট উপরে উঠা যে সেখান থেকে নামা শুরু করছে সেখানে মাঝখানে বাইসেল সমান করছি, তারপরে এক্সট্রা 2টা সেল বাড়ায় দিছি। তাহলে কি হলো, মার্কেট যখন নিচের দিকে নামছে আমার লাভের জায়গায় লাভ ফিক্স হইয়া এক জায়গায় গিয়ে ফিক্স হয়ে গেল, সেই লাভ নামতাছে, সে তো আমার ইকুইটির উপরে আঘাত দিবে না, বরং ব্যালেন্স আরো বড় করে দিবে। তারপর ইকুইটিকে বাড়াই দিল কে, এক্সট্রা ট্রেড 2টা নেওয়ার কারণে। কোথায় নিছি, যেখান থেকে শেয়ার উঠতে পারবে না সেই 2টা পজিশন থেকে আমরা এন্ট্রি নিয়ে দেখিয়েছি, যেগুলো এইভাবে যদি আমরা সূক্ষ্মভাবে যদি বুঝতে পারি তাহলে ট্রেড আমাদেরকে ফাঁকি দিতে পারবে না, এবং আমাদের 3-4 চোখ যদি একত্রে হয় কখনোই আমাদের একটা ট্রেড মিস হবে না। কারণ আমি যে 2 সপ্তাহে তো আর একটা ট্রেড নেই, 2 সপ্তাহে একটা ট্রেড নিছি বলেন? জি না স্যার, একটা না স্যার, আপনি যে কয়টা নিছেন সবগুলো আমাদের ধীরে ধীরে দেখাইছেন স্যার ভিডিওর মাধ্যমে। আমরা এই যে এখানে কয়টা, এই যে এখানে ভিডিও নিয়েছি, এখানে কতগুলি ট্রেড, এই যে এখানে, এই যে এটা, এই যে এই ভিডিওটা দেখা যায়, এখানে কতগুলি ট্রেড, এই যে 3টা ট্রেড। তারপরে এই যে এখানে আরো ভিডিও দিছে, এই যে এখানে কয়টা, এই যে এখানে যে ট্রেড নিছে এটা আবার লড়াচড়া, এই যে কতগুলি ট্রেড, এই যে বাই 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 দেখা যায়, এই যে কতগুলি ট্রেড দেখা গেছে না যায় নাই? জি স্যার, দেখা গেছে। এতগুলি ট্রেড, অর্থাৎ একটা ট্রেড নিয়ে আমি যদি বলতাম যে একটা ট্রেড নিছি মার্কেট বাড়িতে উঠে গেছে বা ঝড়ে বক মরে গেছে মানলাম, কিন্তু এতগুলো ট্রেড তো একসাথে নেয়া এবং একসাথে সে প্রফিটের ভিতরে ঢুকা, এটা কিন্তু আমাদের ম্যাথমেটিকের কারণে হয়েছে। এটা কেউ বিশ্বাস না করুক, আমি প্রমাণ করে দেখিয়েছি ইনশাআল্লাহ। আপনাদের কাজ হইলো, আপনারা ইন্টারনেটে যদি কেউ আল্লাহ তৌফিক দেয় আসছেন, আলহামদুলিল্লাহ, এই 200% প্রফিট 2 সপ্তাহে, অর্থাৎ প্রতি সপ্তাহে 100% প্রফিট করে, কারণ এই মার্কেটটা কিন্তু বেশি চলে নাই। আমরা যখন কইবেন স্যার আপনি যখন আসিলেন মার্কেট বিশাল চলাচলতি করছে, দেখেন এই যে সপ্তাহটা মার্কেটটা চলেই নাই, চলছে এই যে প্রায় সাইডওয়ের মতো, নাকি সাইডওয়ের মতো না? জি স্যার, এই গত এই সপ্তাহে সাইডওয়ে ছিল স্যার। সাইডওয়ে ছিল, আর গত সপ্তাহে দেখেন কত বড় একটা মুভিং দিছে, কত বিশাল মুভিং দিছে, আর এটা ছিল সাইডওয়ের মতো। এই সাইডওয়ের মতো যা আর এই বিশাল মুভিংও আমার কাছে তাই ছিল, নাকি ছিল না বলেন? একই ছিল। একই ছিল বিশাল স্যার। বিশাল মুভিং এ আমি $1000 মানে 10,000 প্রফিট করেছি, আবার এই সাইডওয়ের ভিতরেও আমি 10,000 প্রফিট করেছি। কিভাবে করছি, মার্কেট বিভিন্ন দিন এই বড় সুইংটা ধরছি, তারপরে ছোট সুইং, তারপর আবার এই বড় সুইং, আবার উপর থেকে নিচে নামছে, আবার নিচের থেকে উপরে উঠছে, সবগুলো সুইং আমি আইডেন্টিফাই করছি, করার পরে এন্ট্রি নিছি। না হলে তো এই ছোট সুইং এর মধ্যে, এই যে সাইডওয়ে এই জায়গাটার মধ্যে তো আর এই বড় সুইং এর ব্যাপারে কইতেন স্যার আপনার তো ব্যালেন্স ডাবল হয়ে গেছে, মার্কেট তো অনেক উপরে উঠছে, এ কারণে হয়েছে। কিন্তু যখন পরের সপ্তাহে মার্কেট উঠে নাই তখনও ব্যালেন্স ওই সমান্তরে ডাবল হইলো, এটা কিভাবে সম্ভব বলে? তার মানে যুক্তিসঙ্গত কারণ হইলো যে নির্দিষ্ট পয়েন্টে পয়েন্টে এন্ট্রিগুলো ঠিকঠাক মতন পড়ছে, বিদায় এক সপ্তাহে আমার ব্যালেন্স ডাবল হওয়া একেবারেই পসিবল। কোনো ধরনের এখানে কোনো কিচা কাহিনী চলবে না। কি মনে করেন আপনারা, চলবে? না স্যার। না স্যার। যদি স্টাডি করেন আমার সামনে বা ইন্টারনি যেটাকে বলেন, এই 100% প্রফিট সপ্তাহে এবং পরপর এটা লেঙ্গুল লাগাই দিতে হবে। মনে করেন এক সপ্তাহে ডাবল হইলো, পরের সপ্তাহে আবার একটু হালকা নেমে গেছে গা, ডিসকোয়ালি। কথা পরিষ্কার? পরিষ্কার স্যার। 2 সপ্তাহ পর হবে। হ্যাঁ, আমরা আবার আমাদের এন্ট্রির ধরন কেমন হবে একটু প্রবলেম। আমাদের এটা নিজস্ব আবিষ্কার, এই যে রোবট আমাদের আবিষ্কার, এটার ভিতরে যে ভাষা এটাও আমাদের আবিষ্কার, নাকি আমাদের আবিষ্কার না? এটা ভাষা না? এই যে B6, এই যে 6 জি স্যার, আন্ডারস্কোর 2, এটা আমাদের নিজস্ব ভাষা। এটা মোস্তফা এফএক্স স্যার নিজস্ব ভাষা, আরে এটা যে করে হোক নিজস্ব ভাষা, কিন্তু আমাদের নিজস্ব মানি ম্যানেজমেন্ট থাকবে। আমাদের মানি ম্যানেজমেন্ট সম্পর্কে আমি একটু বলে যাচ্ছি। ধরেন আমি বলি, ধরেন আমাদের আজকে ট্রেড ছিল, ধরেন আমাদের আজকে ট্রেড নিছি কয়টা বলেন? রোস্টার 1 কয়টা ট্রেড? স্যার 2টা দেখলাম।
মনে করেন 2টা দেখলাম, রোস্টার 2 আপনি বলেন কয়টা ট্রেড নেব আজকে কল্পনায়? 3টা স্যার। 3টা। তাহলে আমরা 3টা ট্রেড নিলাম আজকে, আর এ নিল 2টা ট্রেড। টোটালি বুঝলাম আমরা 3টা ট্রেড নিছি। 3টা ট্রেডে আমাদের লট বলেন। এই আপনার 3 এলা কত লট ইউজ করছেন আপনি আজকে বলেন? কাল্পনিক। 0.01। তাহলে 3টাতে 3 সেন্ট ইউজ করছেন, হুম, 0.3। আর উনি ইউজ করছে 0.2। ঘটনা সত্য? জি স্যার। আমরা প্রফিট করছি 80 পিপস। কত পিপস? 80 80 পিপস। 80 পিপস। তাহলে 2 এলায় প্রফিট করলো 160 নাকি? আর 3 এলায় প্রফিট করলো কত? 3 আটা 24, 240, 240। 240। এই 240 পিপ প্রফিট করছে হে, আর এ করছে এত, মানে ডলার সাপোজ। ঠিক আছে? তো আগামী কালকে আমাদের কাজ হবে কি বলেন? আগামী কালকে আমরা কিভাবে ট্রেড নেব, মানে কত সেন্টে ট্রেড নিব? 2 এলায় কত নিবে আর 3 এলায় কত নিবে বলেন? মানি ম্যানেজমেন্ট অনুযায়ী বলেন। তো তিনি থাকবে। আর 2 এলা? 2 থাকা উচিত, অথবা 2 কিছু বাড়াইতে পারে। আচ্ছা, এটা কে বলছেন? রোস্টার নাম্বার বলেন। 5 মিলিয়ন। ওকে, আর কে আছে? রোস্টার 2 জি স্যার। বলেন, আপনি বলেন। জি স্যার কি? স্যার এটা তো ডলারের পরে নির্ভরশীল হবে স্যার। হ্যাঁ, কত আমাদের ডলার যা আমরা মূল্য হচ্ছে, আমাদের মূল ব্যালেন্স হচ্ছে $100। আপনি 3 সেন্টে ট্রেড নিছেন, মানলাম। এখন আমার লাভ হইছে এই যে $240 আমার লাভ হইছে। এখন আগামী কালকে আপনার মানি ম্যানেজমেন্ট অনুযায়ী কত সেন্টে ট্রেড আপনি পসিবল মনে করতেছেন? স্যার মানে আমার আমি লটটা স্যার একটু বাড়াবো। ওকে, স্যার ডবল করে দিতে পারে হ্যাঁ, স্যার। ডবল করে দিতে পারি স্যার। 200% 0.02 করে দিতে প্রফিট পারি। হয়েছে, এখানে ডবল করে দিতে পারে। আর এই 2 এলায় কি করবে? 2 আলাও বাড়াবে ডবল, বাড়াবে। তার যেহেতু ওকে, 100 200% এবার আপনাদের প্রফিট লজিক আমি আপনাদের বলি। এই অঙ্ক আপনি বানাইছেন না আমি বানাইছি? এই যে এই গল্পটা স্যার আপনি যদি আমি বানাই থাকি, তাহলে এটার মানি ম্যানেজমেন্টটা আমার কাছ থেকেই শিখতে হবে। অর্থাৎ এই 2-3 আলা 2 সেন্টের ট্রেড নিবে পরের দিন, আর 2 আলা 1 সেন্টের ট্রেড নিবে পরের দিন। আদেশ পরিষ্কার সবাই? জি স্যার। জি স্যার। বুঝতে পারছি। কেন আমার এই উত্তর আপনার কেন কাছে আমি দেব একটুখানি না? বলবেন স্যার কারণটা? কারণটা যদি আপনাকে বলি, ঠিক আছে মানলাম আপনি কারণ জানতে চাইছেন। আগামী কালকে আমরা আজকে 200 পিপস প্রফিট করছি, মার্কেটটা আগামী কালকে বাইতে যাবে, সেলে যাবে। আপনি ধারণা করে ট্রেড একটা নিলেন 3 সেন্টের, 6 সেন্টের, তাই না নাকি? জি স্যার। মার্কেট সেম উল্টা দিকে বাড়ি দিয়ে চলে গেল, আপনি কি করবেন? আপনি তো অঙ্কের উপরে আছেন, আপনি তো অন্ধ। অঙ্ক ছাড়া আপনি অন্ধ, তাই না? তো আপনার অঙ্কের স্যার। মেজারমেন্ট আপনি বোঝেন নাই, ভুল করছেন। সেই ক্ষেত্রে আপনি সেলের দিকে নিলেন 6 সেন্ট, তাহলে অর্ধেক পরিমাণ গেলেই তো আমার আগের ইকুইটি খাই ফেলবে। ক্লিয়ার না? স্যার আমরা আগের দিকেই চলে যাব, তখন ব্যালেন্স আবার মাইনাস। মাইনাসে চলে যাবে, অর্থাৎ অর্ধেক নামলেই। যে কারণে আজকে আমি ট্রেড নিছি 3 সেন্টে, আগামীকালকে 2 সেন্টে নেবো। আমি যে জায়গা থেকে আইছিলাম ওই জায়গায় যাইলেও আমার লাভে থাকবে। আদেশ ক্লিয়ার না? জি স্যার। ক্লিয়ার জি স্যার। যদি আমি ভুল করি, তাহলে আমি যে জায়গায় আসছিলাম সেই জায়গায় যাইতে তো আমি অলরেডি বুঝে যাব যে মার্কেট এই জায়গার থেকে এতটুকু দূরে গেল, মানে উল্টা দিকে গেল গা, আর তো জায়গা নাই। তাহলে কেন গেল? তার মানে এটা রেসেল খাওয়াই দাও, লস। তাহলে লস করলে কি হবে? আমার টোটালি যদি 100%ও যায় তবু আমি আমার কথা কি স্যার পরিষ্কার? একটা প্রশ্ন ছিল। রোস্টার নাম্বার? জি স্যার, আমি প্রশ্ন নাম্বার 7 মোহাম্মদ হানিফ। হ্যাঁ বলেন। একটা প্রশ্ন হচ্ছে যে আমরা যখন এখানে আপনার যদি আমরা ট্রেড নিই, সেক্ষেত্রে আমরা যদি আমার লস হয়, আমরা স্টপ লস ইউজ থাকবে না এটাতে? স্টপ লস থাকবে। আমার কথাটা যুক্তিটা বোঝেন। আমাদের এক সপ্তাহে প্রফিটের পরিমাণ কত? 10% অথবা 20%। মানুষ পৃথিবীতে 5% বা 10% চায় মান্থলি। চায় না বুঝেন, আগে কথা বুঝেন। চাই। আমি এক সপ্তাহে আপনাদের কাছে চাইছি অনলি ফর 100%। কত চাইছি?
100%. প্রথম দিনে যদি 100 হয়ে যায় পরের দিনে আমি ট্রেড নেব না। আদেশ ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার স্যার। Yes, sir. আমার 100% যদি হয়ে যায় এরপরে আর কি দরকার আছে? আপনি আমারে ওই যুক্তিটা আগে দিয়ে যান। আপনি তো 10% এও যাইতে পারেন না এই জীবনে। আর যদি আমার 100 প্রথম ট্রেডই হয়ে যায় তাহলে আমি যাব না। এখন ট্রেড নেয়ার কোয়ালিটিতে আসি। যেহেতু এটা ক্লাস। এবার আসছি 3 সেন্ট আলার জন্য এবং 2 সেন্ট আলার জন্য। আমরা এই জায়গায় ট্রেড নিতেছি, এই পয়েন্টে ট্রেড নিতেছি 3 সেন্ট। ক্লিয়ার? তার এসএল হইল এই জায়গায় এসএল। ঠিক না ঠিক না বলেন? কেউ শুনছেন আমার কথা? Yes, স্যার sir. ভিডিওটা ডিলে হচ্ছে। কি স্যার ডিলে হচ্ছে? শুনছেন? এই জায়গায় আমরা এসএল দিয়েছি। যদি এই জায়গায় আমরা এসএল দেই, এখন আমরা এই জায়গায় যদি সে এসএল খায়, আমরা এই জায়গা থেকে এই জায়গায় যদি নামা যায়, আমরা বুঝতে পারমু না পারমু না যে মার্কেট আর কতটুকু নিচে নামবে? এটা পারমু কিনা সে কথা বলেন আগে। সেই নলেজ আমাদের আছে কিনা? আমাদের এখন পারা উচিত স্যার। আমরা পারবো। অর্থাৎ বাংলা কথা হইছে আমরা যদি গ্যাপকে অ্যাডজাস্ট করে মাইনাসে দেই, ধরেন আমাদের গ্যাপটা আছিল আপে, কথাটা বুঝেন, আপে। তাহলে আমি যদি এই পয়েন্ট থেকে আপে গ্যাপটা, তো আমার আপের গ্যাপটাতে যদি আমি এই জায়গায় ধরি, তাহলে এইখানে আমরা ট্রেড নেব বা এসএল দেব এই জায়গাটায়। তাইলে যদি এই জায়গা থেকে ব্রেক করে আমাদের এই পয়েন্টে আইসা পড়ে, তার মানে এই আপটা এই নিচের দিকে এতটুকু আইব, এর বেশি তো আর না। তাহলে তার মানে এই জায়গা থেকে এই পর্যন্ত আমাদের রেঞ্জ। তাহলে এইখানে আসলে আমরা 3 সেন্টের ট্রেড তো নেবই, সাথে এক্সট্রা 5 সেন্টের 3 ইনটু 2 আরো ডাবল করে আমরা আরেকটা এন্ট্রি নেব এই জায়গায়। সেটার এসএল থাকবে, এইটার 3 সেন্টের এসএল থাকবে ধরেন 10 পিপস, আর 5 সেন্টের এসএল থাকবে 8 অথবা 7। তাহলে 8 অথবা 7-এ 5 সেন্টের এসএলটা আমাকে খুব একটা ব্যালেন্সের উপরে আঘাত দিতে পারবে না। ক্লিয়ার? যদি এই এন্ট্রিটা এখান থেকে ধইরা ঠাপ করে উপরে উঠা যায়, সাথে সাথে মনে করেন যে 200 পিপস গেলগা 2 ক্যান্ডেলে, যেখানে যখন উড়া শুরু করে তখন হুট করে গেলগা 200 গেলেগা, 5 সেন্টেরটা দিলাম সাইডা, 1 সেন্টেরটা রইলো। এখন যদি দেখি যে 100% 5 সেন্টের প্রফিট যদি 2000 পিপস চলে যায় একটা বাড়িতে, তাহলে আমার 100% হইতে আর কয় মিনিট লাগবে? কয়টা ট্রেড লাগবে? লাগবে না লাগবে না? ওইখানে তো ট্রেডটা নিছি 5 সেন্টের, কিন্তু ট্রেডের সেন্ট পাস, বাট তার এসএল একেবারে টাইট। এত টাইট জামা মানে কি বলবো? মানে একটু ক্লিয়ার না? ক্লিয়ার না? হ্যালো, জি স্যার। ওকে। তো আজকে যেটা গাইবি ক্যান্ডেল দেখার কথা ছিল, গাইবি ক্যান্ডেল দেখলাম। রোস্টার 5, 6, 7 আপনারা আছেন, তো বাড়ির কাজ পর্যন্ত আপনারা পৌঁছান নাই, দেন নাই। রোস্টার 1 এবং 2 বাড়ির কাজ দিয়েছেন এবং আমি সন্তুষ্ট। তো আমাদের ক্লাসটা আগামী সপ্তাহে অথবা সাম প্লাস অর মাইনাস শেষ হবে, এই জন্য যে আরেকটা আছে সেল টু সেল। খুব ইমিডিয়েটলি আমি এটাকে গবেষণা করে আরেকটা সেল টু সেল সাপ্তাহিক বের করে সেটাকে আমি বলবো, এবং সেল টু সেল আরেকটা ডেইলি ক্যান্ডেলের উপর বলে আমরা বের করে আগামীতে দেখাবো, দেখাইলে শেষ করব। তো আজকে এই পর্যন্ত লট এবং মানি ম্যানেজমেন্ট, এই দুইটা কথা আমি যে বলছি, আমার যুক্তিটা যুক্তিসঙ্গত আপনাদের মনে হইলো, নাকি আপনাদের মানি ম্যানেজমেন্ট ঠিক রাখবেন? কোনটা বলেন আমারে? স্যার আপনারটা যুক্তিসঙ্গত। ঠিক আছে যুক্তিসঙ্গত। সবাই মানছেন? মানে আমার কথা Yes, sir. বুঝা Yes, sir. বুঝা Yes, মানছেন Sir, তো? আপনারটা okay আছে, sir. জি স্যার। ওকে। তার মানে আপনারা যেটা করতেন এই বাংলাদেশে, করে 3 সেন্টের ট্রেড নিছি, আমার $200 লাভ হয়ে গেছে। এখন আমি 5 সেন্টের ট্রেড তো নিতেই পারি, কথা পরিষ্কার। এরপরে যদি 10টা এসএল খায় কিছুই হবে না, আমার মূল ব্যালেন্সটা খাইতে একটুও সময় লাগে না। আর যদি আমি 3 সেন্টে থেকে 2 সেন্টে রূপান্তর হয়ে যাই, তাহলে আমার এই প্রফিটটা সপ্তাহ শেষে অবশ্যই একটা নির্দিষ্ট জায়গায় থাকবে। এই সূত্র হইল আমার, অর্থাৎ আমার এই ট্রেডার প্যানেল আবিষ্কারের সাথে এই সূত্রটা ফাংশনেবল। কারণ এখানে প্রফিটের লিঙ্ক, যদি আমরা দেখি যে না আমরা 2 সেন্ট কমাইলাম, পরের দিনকে আবার 1 সেন্ট কমাইলাম না, পরের দিনকে আমাদের লাভ যদি পরের দিন হয়, তাহলে আমরা 2 সেন্টের থেকে আমরা তখন 3 সেন্টে রূপান্তর হব। আমাদের প্রথম দিন লাভ বুক হয়ে গেল। ক্লিয়ার সবাই? না ক্লিয়ার? পরের দিন আবার Yes, 1 sir, clear. নেব।
পরের দিন আমরা 1 সেন্টের ট্রেড নেব না। প্রথম দিন যদি আমার 3 সেন্টের ট্রেড থাকে আর 5 সেন্টের ট্রেড যদি এক্সট্রা, ওইটাকে আমরা গণবই না, ওইটা এক্সট্রা রিস্ক, ওইটা আমরা দেখবো না। ওইটার প্রফিট কত ওইটা আলাদা কাগজে লিখে ওইটা বাদ দিয়ে রাখবো, ওইটা আমার প্রফিটের মধ্যে জমা হবে না, ওটা ফাও। আর 3 সেন্টের ট্রেড থেকে আমার যেই প্রফিটটা হয়েছে সেটা থেকে আমরা 2 সেন্টের ট্রেড নেব। পরের দিনও যদি আমার 2 সেন্টের প্রফিট হয় তাহলে আমরা তারপরের দিন 1 সেন্টে যাব না, তারপরের দিন আমরা 3 সেন্টে যাব। তাহলে প্রথম দিনের আমার ট্রেডটা বুক হয়ে গেল। তাহলে আমাদের পরের দিনও যদি লাভ হয়ে যায় তাহলে আমরা 4 সেন্টে যাব। যদি লাভ না হয় তাহলে আমরা 1 সেন্টে যাব। ক্লিয়ার না ক্লিয়ার না? জি স্যার। ক্লিয়ার স্যার। এইটা আমাকে আমার এই মানি ম্যানেজমেন্ট, আমার এই ধারণা সম্পর্কে রোস্টার 7 আছে 7, জি স্যার আছে। আপনি আমাকে একটু, আপনার তো 17 বছর না অভিজ্ঞতা স্যার, নাকি আরো বেশি? না স্যার, আমি 10 সাল থেকে স্টার্ট করছি। ফিয়ামানিল্লাহ, আপনি আমাকে পরিষ্কার এই কনসেপ্টের উপরে একটা ধারণা দেন যে আমি যে কনসেপ্টটা আবিষ্কার করলাম এই কনসেপ্টের সুবিধা এবং অসুবিধা দুইটা সাইড বলেন। জি স্যার, বলেন। আমার ফার্স্ট একটা বলি, ওইটা হচ্ছে আমরা ইউজুয়াল করতাম যে আমার যদি আজকে যে একটা ট্রেড এন্ট্রি করতাম 0.01 এ, যদি আমার লাভ হতো 0.02, এরপরে যদি লস হতো আমি কিন্তু ওইটাই থাকতাম, অথবা এটা আমার দ্রুত আসার জন্য আমি 3 মারতাম। কিন্তু আপনার এটা হচ্ছে যে ঠিক উল্টো, এটা হচ্ছে যে কি আমি যদি 1 মারি 0.01, যদি আমার যদি প্রফিট হয় দেন আমি 0.02 মারবো, কিন্তু আমার যদি লস হয়ে যায় দেন আমি আবার 0.01 এ ব্যাক করব। সো এটা আমার জন্য বিশেষ করে খুবই সেফ, প্রত্যেকের জন্য যারা বিশেষ করে ট্রেড করে। ওকে, তার মানে এইবার আমরা ট্রেডিং এর এই যে মানি ম্যানেজমেন্ট, এটাও তো শেখার দরকার ছিল নাকি ছিল না? এটা আমার কাউন্টার অ্যাটাক লজিক, কাউন্টার অ্যাটাক লজিকের একটা মানে কি বলে অনুকরণ, কাউন্টার অ্যাটাক লজিক। আমি যে আর্মিতে ছিলাম, শত্রু আমাকে গুলি করছে, শত্রুর উন্নত কৌশলকে ফাঁকি দিয়ে শত্রুকে ধ্বংস করাই তো আমার কাজ, নাহলে তো আমার জীবন শেষ, হাম 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 করে মরতে হইব না, মরতে হইব না। তো এইখানে আমার ব্যালেন্সটা হলো আমি আর শত্রু হইলো এই হালায় টেড বলিয়াম, এটা হলো আমার শত্রু। আমি কিভাবে তার উন্নত কৌশল ফাঁকি, ওরা যেভাবে লিভারেজ দিছে আমারে বা যা মন লয় তা করছে, এগুলো সবই ট্রাফ। ট্রাফের বাংলা কি জানো? ফাঁদ। হ্যাঁ, এটা ফাঁদ পাচ্ছে আমাদের জন্য। মাকড়াসার জাল, এটা কি আমাকে বলেন, কেউ বোঝেন এটা কি জিনিস? মাকড়াসার জাল একটা নেট, এটা মাকড়াসার জন্য বাসা। ব্যাপারটা এরকম তো নাকি এরকম না? জি স্যার। মাকড়াসার জাল যে একটা বাসা, মাকড়াসার জালটা যে একটা ফাঁদ, এটা কি বোঝেন না বোঝেন না? জি স্যার, বুঝি। এটা অন্য কোনো পোকামাকড় আসলে এটাতে আটকে যায়। ছোট পোকামাকড় যদি ওখানে পড়ে তাহলে আটকে যায়, পরবর্তীতে আটকে যায় না খাইয়া মরে, মরার পরে মাকড়াসা আস্তে আস্তে ওখানে যায় সেটা খায়। ঘটনা সত্য না মিথ্যা? যদি বড় কোনো পোকা পড়ে তাহলে মাকড়াসার ছাল ছিঁড়ে বেরিয়ে যায়, এটা সত্য না মিথ্যা? সত্য স্যার। সত্য যদি হয় তাহলে এইখানে আপনারা হইছেন বড়, আর অন্য পৃথিবীর সকল আমার ইনস্ট্রাকশনের বাইরে যারা মানে ট্রেডার, তারা হইছে মাকড়াসার খাবার। তারা যে কোনো মূল্য ওখানে যাবে আর ওই জালে আটকাবে, কোনো সন্দেহ নেই। কিন্তু আমার ট্রেডার জালে যদি আটকাইতে হয় তাহলে জাল আবার নতুন করে ঘন করতে হবে, তাছাড়া আমার ট্রেডারকে জালে আটকাইতে পারবে না। কথা পরিষ্কার না? পরিষ্কার না? কারণ আমার ট্রেডার প্রথম দিনের লস লাভকে সে ব্যালেন্স বা ফ্রিজ করার জন্য সে কি করছে, সে তার ভলিউমের 50% ব্যবহার করবে। অর্থাৎ আপনি এমন একটা ভলিউম ব্যবহার করতে হবে যার 50 আপনি ব্যবহার করতে পারেন। যদি আপনি 2 করেন তাহলে ঠিক আছে, নাহলে 4 করতে হবে। অর্থাৎ আপনি 2 ভলিউমে বা 2 সেন্টে ট্রেড করবেন, আজকে যদি লাভ করেন আগামীকালকে 1 সেন্টে ট্রেড করতে হবে, এবং আগামীকালকের পিপ যদি আপনার যদি লাভে যায় টোটালি, তাহলে আপনি পরের দিন সেই ভলিউমটাকে আপনি বাড়াইয়ে দিতে পারবেন। আবার যদি আপনি লস করেন তাহলে আপনি আবার অর্ধেকে চলে যাবেন। টোটালি এই সপ্তাহে আমার 5টার মধ্যে আমরা 3টা উইন হব আর 2টা উইন হব না। যদি আমার কল্পনা এরকম থাকে তাহলে আমি যদি 3টায় উইন হই তাহলে আমি 3 দুগুণে 6, আমার 6 সেন্টের প্রফিট এবং 100 পিপস করে একেবারে জিনুইন, কোনো কথাবার্তা নাই এখানে। আর যদি 5টাই উইন করি, আমি যে ট্রেডগুলো নিয়েছি আমার 5 দিনের 5টাই উইন হয়েছে, 5টা এই 10 দিনের কোনো ট্রেডই আমার মানে লুজারে যায় নাই।
যে কারণে আমাদের 200% প্রফিট হইতে কোনো ধরনের বাধা আমার কাছে বাধা হিসাবে আসে নাই। এই যে আপনি যে বললেন আমি যে 200% প্রফিট করলাম, এটা কি কোনো সাধারণ ট্রেডারের দ্বারা সম্ভব? এই 2 সপ্তাহ কনস্ট্যান্ট প্রফিট করে দেখানো, এটা কি সম্ভব বলেন রোস্টার 7? জি স্যার, এটা আপনার সম্ভব না, এটা অসম্ভব কাজ। হ্যাঁ, আমি এটা জাদুও দেখাই নাই। আমি এইখানে ট্রেডারদের ট্রেনিং দিছি, ট্রেনিং দিতে যেয়ে ম্যাপ থেকে মাপ যোগ করছি, সেই মাপের উপরে ক্লাস নিছি, ক্লাসে কথা বলছি, তাদের বাড়ির কাজ দিছি, চোরা সুইং দেখাইছি, ওই সুইং এর এগেইনস্টে আমি তার ভ্যালু মাইপা বুঝে দেখছি এই জায়গায় ট্রেড একটা ধরাই দিছি। যাও এবার ক্লাস চলতেছে না, তুমি এবার দাও, দিছে। তাহলে আপনাদেরকে এই পরিমাণ আমি আপনাদের ম্যানুয়ালি যে বাড়ির কাজ দিয়েছি, সেই বাড়ির কাজ আপনাদের কমপ্লিট করতে হবে হাতে কলমে। কেউ যদি চুরি করে না করেন তাহলে আপনারা ফাঁসা যাবেন। কথা বুঝে আসছে? ইনশাআল্লাহ স্যার, আমরা এই সপ্তাহের মধ্যে ক্লিয়ার করব, কারণ আমরা গত সপ্তাহে যেহেতু ভর্তি হয়েছি একটু বিজিও ছিলাম অনেক। হ্যাঁ, job কারণ করতে এক মিনিট। হয়। হ্যালো হ্যালো, হ্যাঁ বলেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ স্যার বলেন। হ্যালো, হ্যাঁ স্যার শুনতেছি, বলেন। রোস্টার স্যার 7 ইনশাআল্লাহ আমরা ক্লিয়ার করব। হ্যাঁ, ক্লিয়ার এই সপ্তাহের মধ্যে ক্লিয়ার করা হবে ইনশাআল্লাহ সব। না, যদি নাও পারেন মোটামুটি আমাদের সমস্যা আয়ত্তে নাই। চলে আসবে। আমি বলি যেভাবে ক্লাসগুলো সামনে আসছে, এই যে আমাদের স্টুডেন্টরা যেভাবে উত্তর দিচ্ছে, তার মানে কি তারা পড়ালেখা করছে, ওই জায়গায় আসছে। আপনারা আস্তে আস্তে করবেন, করে ওই জায়গায় যাবেন ইনশাল্লাহ। আপনাদের ম্যানুয়ালি যে কাজটা করার, ম্যানুয়ালি যেন আপনারা এটা করতে পারেন, কারণ রোবট এটা বানানো অনেকটাই টাফ হয়ে যাবে। আপনি যদি পারেন বানায় নিতে ভালো, আলহামদুলিল্লাহ, কিন্তু কনসেপ্টটা যদি না জানেন তাহলে তো আর